তো আমরা শুরু করি নাকি? আচ্ছা, আর স্যার হয়তো আপনাদেরকে একটা কথা বলেছেন যে আপনারা এই এটাতে পাশ করার পরে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে যে একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয়, হ্যাঁ? সো ওইটা হচ্ছে আপনার স্যার মনে হয় বললেন যে N4 বা N3 এই লেভেলে পাশ করতে হয়। মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যে টেস্টটা হয় ওটার আসলে ৫ টা ধাপ আছে। N1 থেকে N5। সো N5 হচ্ছে আপনার একদম সবচেয়ে বিগিনার লেভেলে, তারপরে N4 হচ্ছে আপনার তারপরে N3, তারপরে N2, N1। ওকে, N1 হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট লেভেল। সো আপনাদেরকে হয়তো N4 বা N3, এটার আপনি N4 হচ্ছে আপনার বিগিনার লেভেলে আছে। সো N4টা যদি আপনারা বা N3টা পাস করতে পারেন তাহলে আপনার হচ্ছে তখন জাপানিজ যে বিভিন্ন সফটওয়্যার ফার্মগুলো থাকে সেখানে আপনার জন্য জব অপরচুনিটি অনেক সহজ হয়ে যাবে। ওকে, সো এটার জন্য আপনি একটু প্রিপারেশন নিতে পারেন যে কিভাবে ল্যাঙ্গুয়েজ টেস্টটা দেওয়া হয়, এটার পাশাপাশি প্যারালালি আপনি ওইগুলা নিয়ে একটু পড়ালেখা করেন। তো আজকে আমরা আপনার যে টপিকটা নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে আপনার লেকচার 5 এবং 6। আপনাদেরকে স্যার যে ওয়েবসাইটটা দেখালেন ওই ওয়েবসাইটে আপনারা সিলেবাসটাও পেয়ে যাবেন। আমি যদিও সিলেবাসটা আমার কাছে রেখেছি, আপনাদেরকে একটু আমি দেখাই। আচ্ছা, এখানে আপনাদের যে টোটাল কোন কোন টপিক আপনারা পড়বেন ওইটার যে সিলেবাস, এই বইটা আপনাদের ওয়েবসাইট যেটা আছে একদম ওয়েবসাইটের টপে দেখবেন দেয়া আছে, হ্যাঁ? সো আপনি একটু ডাউনলোড করে নেবেন অথবা আপনাদের ট্যাব থেকে হয়তো শেয়ার করে দিবে একটা ড্রাইভে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমরা হচ্ছে আজকে আপনার লেকচার 5 এবং 6টা দেখবো। ম্যাক্সিমাম কিছু আসলে আপনাদের সবই পড়া, হ্যাঁ? আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেয়া এবং জিনিসগুলোকে আসলে রিয়েল লাইফ থেকে কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশনে যেতে পারি, হ্যাঁ, কোশ্চেন গুলার প্যাটার্ন গুলার সম্পর্কে এরকম কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। তো তাও আশা করি আপনাদের খুব মানে কঠিন মনে হবে না, হ্যাঁ? এগুলো আপনারা সবকিছুই ডাটা স্ট্রাকচার, প্রোগ্রামিং, অ্যালগরিদম এই সমস্ত সাবজেক্টে পড়ে আসছেন। জাস্ট আপনাদেরকে একটু রাস্তাটা ধরিয়ে দেয়া, রাস্তাটা দেখিয়ে দেয়া। তো আমরা দেখেন লেকচার 5 এবং 6 এর দিকে যদি আমরা একটু যাই, এটা হচ্ছে আমাদের আপনার ডাটা স্ট্রাকচার। সো এখানে আমরা বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচারের যে টাইপ গুলো আছে, অ্যারে, লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পড়ালেখা করব। তারপর আপনার অ্যালগরিদম আছে, বিভিন্ন ফ্লো চার্ট, টিপিক্যাল যে অ্যালগরিদমস গুলো আছে সবকিছু আপনারা আসলে পড়েছেন, হ্যাঁ? সিলেকশন সর্ট, বাবল সর্ট, গ্রাফ, ট্রি। ওকে, সো এইখানে এই জিনিসগুলোর পুরো ডিটেলস দেওয়া আছে। প্রোগ্রামিং, হ্যাঁ, প্রোগ্রামিং এ কি কি আছে, ডাটা টাইপ, ভ্যারিয়েবল, প্রোগ্রাম স্ট্রাকচার। সো দেখা যাবে যে আপনাদের সবকিছু আসলে কমন, শুধু এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করা, কোশ্চেন প্যাটার্ন গুলো দেখা, তাহলে আপনাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। এবং বিগত স্যার তো আপনাদেরকে বলেই দিলেন যে বিগত বছরের কোশ্চেন গুলো যদি আপনারা নিয়মিত সলভ করেন ওয়েবসাইটে দেখবেন, এবং প্রত্যেক কোশ্চেন আপনি ডাউনলোড করার পরে দেখবেন ম্যাক্সিমাম কোশ্চেনই আপনার হচ্ছে প্রিভিয়াস ইয়ার, মানে যে ইয়ারে যে কোশ্চেন আসছে সেটারই হয়তো একটা মডিফাইড ভার্সন। ওকে, সো এগুলা নিয়ে আপনারা একটু ভালো করে পড়ালেখা করবেন, দেখবেন যে আমরা এবারও আপনাদের একটা ভালো রেজাল্ট হবে। সো আমি একটু আমার স্ক্রিনটা একটু আপনার আমাদের যে কোশ্চেন গুলো আছে কোশ্চেন গুলো একটু শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে, আমি যে স্লাইডটা ওপেন করেছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে সবচেয়ে হাইস্ট কোন ইনটেকের স্টুডেন্ট আছেন? স্যার 52 মেবি। এই 50 মেবি, আমি তো 50 51 ইনটেক। এরই আছি, আচ্ছা, 50 51। আছেন, ওকে। আর লোয়েস্ট কোন ইনটেকের আছেন? 54 বা 5 এর এরকম কেউ আছেন? তার মানে ওকে, সো সবাই তো আপনার প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম এই সব সাবজেক্ট গুলো পড়েছেন, তাই না? জি স্যার। ওকে, তাহলে আপনাদের জন্য আরো সহজ হয়ে গেল, আমার জন্য সহজ হয়ে যাবে যে মানে আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের বোঝার জন্য। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু অ্যাকচুয়ালি আপনার ডাটা স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি যে ডাটা স্ট্রাকচার জিনিসটা আসলে কি সেটা আগে আমাদের জানতে হবে, হ্যাঁ? সো কেউ কি আমাকে একটু বলতে পারবেন যে ডাটা স্ট্রাকচার জিনিসটা কি? যদিও অনলাইন ক্লাস, আসলে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করাটা একটু কঠিন হয়ে যায়। সামনাসামনি একটা অফলাইনে ক্লাস নিয়ে যে আনন্দ বা মানে ইন্টারঅ্যাক্ট করা যে সহজ ওয়েটা অনলাইনে একটু কঠিন হয়ে যায়। যদি কেউ একজন একটু এক্সপ্লেন করেন যে অ্যাকচুয়ালি ডাটা স্ট্রাকচার জিনিসটা কি আপনার মতো করে, বইয়ের ভাষায় বলতে হবে এমন কোনো কথা নেই।
কেউ একটু সাহস নিয়ে কথা বলেন, ডাটা বলবেন। বলেন। মানে কম্পিউটার মেমোরিতে ডাটাটা আমরা কিভাবে সাজাই আচ্ছা, বা এরকম কিছু একটা। ওকে, ভালো, ভালো এটা কথা। তিনটা জিনিসের উপরে, মানে আমরা ডেটাকে সাজানো, ডেটাকে সংরক্ষণ করা, এমনকি আচ্ছা, কোন নিয়মে করতেছে সেই বিষয়টা। ওকে, ঠিক আছে, এই তো আপনারা মোটামুটি জানেন। Yes, আসলে এগুলাই, যে এই যে আমরা ধরেন রিয়েল লাইফে যখন কোনো একটা কাজ করি, কোনো একটা টুলস বানাই বা কোনো একটা সফটওয়্যার নিয়ে কাজ করি, আসলে আমাদের বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করতে হয়, তাই না? যেমন ধরেন আপনি যে বিউবিটিতে টাকা জমা দিচ্ছেন বা বিউবিটিতে আপনি রেজিস্ট্রেশন করছেন। ওকে, সো এখানে আসলে আপনার ডিফারেন্ট টাইপস অফ ডাটা আছে না, যে আপনি কখনো টাকা জমা দিতে হচ্ছে, কখনো আপনার এখানে ধরেন আপনার নাম লিখে সার্চ করতে হচ্ছে। হ্যাঁ, তার মানে আপনার এখানে স্ট্রিং টাইপের ডাটা আছে, ইন্টিজার টাইপের ডাটা আছে, তাই না? নিউমেরিক্যাল ডাটা আছে, ক্যারেক্টার ডাটা আছে। সো এই যে আপনি বিভিন্ন টাইপের ডাটা নিয়ে কাজ করছেন, সো ডাটাগুলোকে আসলে আপনি কিভাবে সাজাবেন? যেমন আমি যদি আপনাদের ক্লাসরুম গুলার কথা বলি একটু, যে ক্লাসরুমে ধরেন আপনারা ক্লাস করছেন, সো দেখেন আপনাদের থিওরি ক্লাসরুম গুলা কি একরকম ভাবে টেবিল সাজানো, ল্যাব রুম গুলাতে একরকম ভাবে টেবিল সাজানো। তার মানে এখানে ডাটা আসলে কারা? আপনারা। সো আপনাদেরকে আসলে আমি ওই যে রুম গুলাতে কিভাবে সাজাবো, ওকে, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার ডাটাগুলোকে কিভাবে সাজানো দরকার, সেটার জন্য কি করতে হয়? আমাকে একটা প্রপার স্ট্রাকচার তৈরি করতে হয়। ওকে, সো এই যে আমার কম্পিউটার যে আসলে আপনার বা আমার টুলস যে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করবে, অ্যানালাইসিস করবে, ওকে, সেই ডাটাগুলোকে আমি প্রপারলি কিভাবে আসলে মেমোরিতে সংরক্ষণ করব। ওকে, আমি যত এফিশিয়েন্ট ওয়েতে আমার মেমোরিতে ডাটাগুলোকে সংরক্ষণ করতে পারবো, আমার জন্য তত ইজিয়েস্ট মানে ওয়ে হচ্ছে যে আমি তত দ্রুত সেইখান থেকে ডাটাগুলোকে আমি আপনার কি করতে পারবো, ট্রাভেল করে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো, ট্রাভার্স করতে পারবো আমার ডাটার মধ্যে। তো এই যে একটা ডাটা আমার কাছে আসার পরে কি ধরনের স্ট্রাকচারের মধ্যে আমি তাকে রাখবো, একটা প্রপার কোন স্ট্রাকচারটা এই ডাটার জন্য রাখলে আমার ডাটাগুলোকে অ্যাক্সেস করতে খুব সহজভাবে আমি সুবিধা পাবো, সেটার জন্য আসলে আমাদের বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার প্রয়োজন। আপনাদের কাছে কি জিনিসটা ক্লিয়ার, যে কেন আসলে আমাদের ডাটা স্ট্রাকচার প্রয়োজন? সো এই যে দেখেন, আমরা বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার অলরেডি পড়ছি, যে আপনার অ্যারে আমাদের এক ধরনের ডাটা স্ট্রাকচার, আমরা লিস্ট দেখলাম, তারপরে আমরা লিংক লিস্ট দেখলাম, তারপরে আপনার হচ্ছে আমরা স্ট্যাক পড়েছি, আমরা কিউ পড়েছি, তাই না? ট্রি পড়েছি। সো এই যে বিভিন্ন ধরনের যে ডাটা স্ট্রাকচার, এক একটা আসলে এক এক ধরনের প্রয়োজনেই তৈরি হয়েছে। যেমন ধরেন আমরা যদি অ্যারের কথা বলি, অ্যারে হচ্ছে আপনার কি ধরনের ডাটা স্ট্রাকচার জানা আছে কারোর? হুম, অ্যারে হচ্ছে আপনার লিনিয়ার টাইপের ডাটা স্ট্রাকচার। ওকে, সো আমাদেরকে তাহলে একটু ধরেন জানতে হবে যে কেন অ্যারে লিনিয়ার টাইপের ডাটা স্ট্রাকচার। ওকে, সো কি একটু আমাকে বলবেন যে অ্যারেটা কেন লিনিয়ার টাইপের ডাটা স্ট্রাকচার হয়েছে, কেন আমরা একটার পরে একটা ধারাবাহিক ভাবে থাকে। হ্যাঁ, তার মানে আমরা এই যে অ্যারেতে যখন ডাটা স্টোর করি, দেখেন আপনি যখন একটা 10 সাইজের অ্যারে ডিক্লেয়ার করেন, ধরেন আমরা বললাম যে আমাদের হচ্ছে একটা 10 সাইজের অ্যারে লাগবে। সো আমরা আপনার একটা ধরেন ইন্টিজার টাইপের অ্যারে কিভাবে ডিক্লেয়ার করি, ইন্টিজার a of 10। ওকে, সো এই যে আমি একটা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার জন্য আমার কি প্রয়োজন? একটা মেমোরি প্রয়োজন। তাহলে মেমোরিটা যখন আমার প্রয়োজন হবে, আমি যখন অপারেটিং সিস্টেমকে বলবো আমি এই প্রোগ্রামটা রান করব, সো অপারেটিং সিস্টেম কি করবে, আমার জন্য আপনার একটা মেমোরি খুঁজে দিবে র্যাম থেকে। তাহলে এই যে র্যামে আমার যে মেমোরিটা দরকার, সেই মেমোরিটা অ্যারের জন্য কিরকম দেওয়া হয়, সিকোয়েন্সিয়াল মেমোরি দেওয়া হয়। অর্থাৎ আপনাকে মেমোরিটার যদি এটা আমার র্যাম হয়, ধরেন এটা র্যামের সেল, সো এটা হচ্ছে আমার র্যাম, তাহলে এইখানে আমার মেমোরি গুলা ধরেন 0 নাম্বার সেল 1 2 3 4 5। ওকে, সো আপনার 10 সাইজের ধরেন আমি 10 না, এটাকে আমি হয়তো ধরেন আপনার একটু কমিয়ে দিই, ধরেন এটাকে আমরা হচ্ছে 3 সাইজের অ্যারে ডিক্লেয়ার করব। তার মানে আমার 3টা মেমোরি লাগবে একটা। হ্যাঁ, তাহলে আমার ধরেন আমার এটা হচ্ছে র্যাম, সো এই র্যামে আমার হয়তো এই সেল, এই সেল, এই সেল হচ্ছে আপনার অলরেডি অন্য কেউ ব্যবহার করছে। এখন আমার আরো 3টা সেল ফ্রি আছে। ওকে, সো আপনার 3টা সেল কিন্তু র্যামে ফ্রি, কিন্তু আপনার অ্যারেরও 3টা সেল দরকার। কিন্তু প্রবলেমটা হলো যে অ্যারে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আপনার সেল হচ্ছে সে গ্রহণ করে না, তাকে সেল দিতে হলে, মেমোরি সেল দিতে হলে পাশাপাশি দিতে হবে, অর্থাৎ 3টা মেমোরি সেল তাকে পাশাপাশি দিতে হবে, তাহলে আপনি অ্যারে ডিক্লেয়ার করতে পারবেন। তো এই যে পাশাপাশি তাকে যে
আপনার মেমোরি দিতে হবে, কন্টিনিউয়াস মেমোরি যেটা আছে, তাহলে আপনার সেটা হচ্ছে যদি আমরা দিতে না পারি সে রান হবে না। ওকে, সে মেমোরি তাকে আমরা অ্যালোকেট করতে পারবো না। এই জন্য হচ্ছে এটাকে লিনিয়ার বলা হয়। অর্থাৎ লিনিয়ার মানে কি, সরলরৈখিক। যে আপনার যখন ডাটাগুলোর মধ্যে চেঞ্জটা আসলে সমানভাবে হয়, যেমন আপনার ধরেন আপনাদের যে আইডি গুলা, রোল নাম্বার গুলা কিন্তু আপনাদের লিনিয়ার। কেন? আপনার আইডি 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 7 এইভাবে যাচ্ছে। তার মানে সবার মধ্যে চেঞ্জটা কেমন, 1 করে না, সমানভাবে চেঞ্জ হয়েছে। তাহলে এটা কিন্তু এক ধরনের লিনিয়ার টাইপের ডাটা। আবার যদি আপনাদের সিজিপি এর কথা বলি, আপনাদের সিজিপিএ গুলাও সেম। মানে এটা কিন্তু লিনিয়ার হবে নাকি নন লিনিয়ার হবে বলেন তো, আপনাদের সিজিপিএ গুলা বলতে পারবেন? হুম, মনে হয় নন লিনিয়ারই হওয়ার কথা, কারণ সিজিপিএ তো আর এক এক করে বাড়ে না সবার, হ্যাঁ, এক যদি এরকম, ধরনের। আচ্ছা যদি আমি আপনাকে এরকম বলি 2 4 6 8 10 12 14 হ্যাঁ, 16, তাহলে লিনিয়ার হবে, কারণ হচ্ছে দুই করে, প্রত্যেকটাই দুই দুই করে করে বাড়ছে। বেতন। ওকে, তার মানে এই তো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের যে সিজিপিএ এগুলা কিন্তু সবারই মানে এক একজনের এক এক রকম। এমন না যে একজনের সিজিপিএ 1, তারপরের জনের সিজিপিএ 1.5, তারপরে সিজিপিএ 1.2, সরি 1.10, 1.15, 1.20, এইভাবে করে সবার 5 5 করে আগাচ্ছে, এরকম কিন্তু না। তার মানে সবারই কি একটা র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে, তাই না? এবং একটার সাথে আরেকটার ওরকম কোনো রিলেশন নেই। সো ওইগুলা কিন্তু নন লিনিয়ার ডাটা। তো এই যে আপনার ধরেন, তার মানে আমরা অ্যারেকে এই জন্য বলে থাকি যে লিনিয়ার টাইপের ডাটা স্ট্রাকচার। অর্থাৎ অ্যারেতে যখন আমরা কোনো ডাটা রাখবো, তাকে এরকম লিনিয়ার মেমোরি দিতে হবে। সো এটা হচ্ছে আপনার অ্যারের যেমন অ্যাডভান্টেজ আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন এই ক্ষেত্রে দেখেন ডিসঅ্যাডভান্টেজটা কি, যে আপনার মেমোরি সেল কিন্তু 3টা ফ্রি। হ্যাঁ, 3টা সেল ফ্রি আছে, কিন্তু 3টা সেল ফ্রি থাকা সত্ত্বেও আপনার সেল কয়টা দরকার ছিল অ্যারেটার জন্য? 3টা। কিন্তু আপনি অ্যারেকে ডিক্লেয়ার করতে পারছেন না, অ্যারে রান হচ্ছে না। কেন রান হচ্ছে না? কারণ ওই যে তার আপনার যে পাশাপাশি যে লিনিয়ার মেমোরি দেওয়ার কথা সেটা আপনি তাকে দিতে পারেননি। ওকে, সো আপনার মেমোরি অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও আপনি কিন্তু প্রোগ্রামটাকে রান করতে পারছেন না। এই ক্ষেত্রেই তখনই আপনাকে বুঝতে হবে যে আসলে আমি কি ধরনের ডাটা স্ট্রাকচার ব্যবহার করব। ওকে, সো আপনার ডাটার উপরে বেস করে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কি আসলে অ্যারে ব্যবহার করব, নাকি লিঙ্ক লিস্ট ব্যবহার করব, নাকি ট্রি ব্যবহার করব। সো এই ক্ষেত্রে ডাটা স্ট্রাকচারটা চুজ করাটা খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল? যে আমি দেখেন আমার মেমোরি থাকা সত্ত্বেও কিন্তু আমি প্রোগ্রামটাকে রান করতে পারছি না। কেন? কারণ আমি যে টাইপের ডাটা স্ট্রাকচার নিয়েছি সেই টাইপের ডাটা স্ট্রাকচার আমার প্রোগ্রামের সাথে যাচ্ছে না। তো তখন এই জিনিসটাকে আমরা ওভারকাম করতে পারি কিসের মাধ্যমে বলেন তো, অ্যারের এই প্রবলেমটাকে কেউ বলতে পারবেন? কোশ্চেন বুঝি নাই। মানে এই যে অ্যারে আমাকে যে একটা ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে, এই ক্ষেত্রে আমার মেমোরি ফ্রি আছে, মেমোরি অ্যাভেলেবেল আছে, কিন্তু অ্যারে যেহেতু লিনিয়ার, আমি কি করতে পারছি না, আমার প্রোগ্রামটা রান হচ্ছে না। তাহলে আমার এখন সলিউশনটা কি, আমি কি ধরনের ডাটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি? মানে মেমরির ডিফারেন্ট লোকেশন ইউজ করা, তাহলে তো লিঙ্ক লিস্টে যেতে হবে। তাহলে আমাকে লিঙ্ক লিস্টে যেতে হবে। তাহলে আমরা অ্যারের যে এই যে প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা যেটা করতে পারি, লিঙ্ক লিস্ট ব্যবহার করতে পারি। সো একটা লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে, একটা লিঙ্ক লিস্ট হচ্ছে তাহলে আপনার কি করে, যে কিছু লিঙ্ক ক্রিয়েট করে, তাই না? যে আমরা আহ, আপনার হচ্ছে এরকম ধরনের একটা লিঙ্কের মধ্যে কি থাকে, আপনার ডাটা থাকে এবং আপনার পরবর্তী অ্যাড্রেস থাকে, যে আমরা কোন অ্যাড্রেসে গেলে হচ্ছে আমরা এই ডাটাটাকে খুঁজে পাবো। ওকে, সো এরকম করে আমরা কি করতে পারি, একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারি। তখন যেটা সুবিধা হবে, যে আপনার যেমন এখানে দেখেন আমার হচ্ছে আপনার 0 নাম্বার, সরি 1 নাম্বার সেল ফ্রি। সো আমি 1 নাম্বার সেলে একটা ডাটা রাখবো এবং বলবো যে তোমার নেক্সট ডাটা আছে হচ্ছে 4 নম্বর সেলে। তাহলে আপনি যখন 1 নাম্বার সেলে আসবেন, 1 নম্বর সেলে এসে আপনি একটা ডাটা পাবেন এবং দেখবেন ওখানে কি বলা আছে যে তুমি 4 নম্বর সেলে যাও। তাহলে 4 নম্বর সেলে আপনি যাবেন, গিয়ে আপনি পরবর্তী ডাটা পাবেন। 4 নম্বর সেলে গেলে 4 নম্বর সেল বলবে তুমি 5 নম্বর সেলে যাও, গিয়ে আপনি আপনার পরবর্তী ডাটা পেয়ে যাবেন। তাহলে দেখেন যে আপনার এক্ষেত্রে কি হলো, যে পাশাপাশি কিন্তু মেমোরি দেয়া লাগছে না, আপনার 3টা মেমোরি ফ্রি আছে, আপনি 3টা মেমোরিকে কিন্তু কাজে লাগাতে পারলেন। সো এই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হবে কোনটা, লিঙ্ক লিস্ট, আপনি ডাটা স্ট্রাকচারটা ব্যবহার করলেন।
আপনার কি মানে আমি কি বলতে চাচ্ছি সেই জিনিসটা কি ধরতে পেরেছেন কিনা, যে কোথায় আমরা কি ধরনের ডাটা স্ট্রাকচার ব্যবহার করবো এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। বোঝা গেল? জি স্যার। এই ক্ষেত্রে কারো কোনো কোশ্চেন আছে, জিনিসটা বুঝেননি বা এরকম কিছু? না। আচ্ছা, তারপরে ধরেন আমি একটু রিয়েল লাইফ থেকে আপনাদেরকে এক্সাম্পল গুলো দিচ্ছি যাতে আপনারা রিলেট করতে পারেন। যেমন ধরেন আপনি কিউ পড়েছেন না? ফার্স্ট কিউ হচ্ছে আমাদের কিরকম জি ডাটা স্যার। স্ট্রাকচার? ফার্স্ট P4 ইন ফার্স্ট আউট। ওকে, আচ্ছা, তাহলে আমার কিউ যদি আপনার ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়, তাহলে এটার যে কোনো একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বলেন তো যেখানে আপনার এটার ব্যবহার দেখেছেন। কোনো সিরিয়াল লাইনে দাঁড়ায়, যেরকম বিল দেই আমরা, যে ফার্স্টে হুম, যায় তার থেকে আগে নেওয়া হয়, যে লাস্টে যায় সে পরে। ওকে, আচ্ছা, যেমন আপনি ধরেন ব্যাংকে গিয়েছেন, হ্যাঁ। ব্যাংকে গিয়ে আপনি দেখেন যে বিভিন্ন ব্যাংকে কিন্তু এখন হচ্ছে আপনার একটা টোকেন নিতে হয়, তাই না? টোকেন, আপনি মেশিন থেকে একটা টোকেন নেন, আপনাকে একটা সিরিয়াল দেয় এবং সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনাকে ডাকতে থাকে। সো দেখা যায় যে এমন কিন্তু হয় না যে সিরিয়াল ব্রেক করে অন্য কাউকে ডাকছে, তাই না? যখন আমি কম্পিউটারের মনিটরে দেখতে পাই যে এত নম্বর সিরিয়ালকে ডাকলো, তারপরে হচ্ছে কাকে ডাকা হবে, তারপরে কাকে ডাকা হবে, সেটা একটা লিস্ট দিয়ে রাখে। দ্যাট মিনস ওইখানে কিন্তু আপনি অ্যারে ব্যবহার করবেন না বা আপনি লিঙ্ক লিস্ট ব্যবহার করবেন না, এখানে আপনি কোন ডাটা স্ট্রাকচার ব্যবহার করবেন? কিউ ব্যবহার করবেন। যে আমার নতুন ইউজার আসবে, একটা টোকেন নিবে, তাকে আমি একটা কিউ এর মধ্যে ফেলে দিব। সো আমার যদি এটা কিউ হয়, তাহলে সেই কিউতে আমার কি হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে ফার্স্টে আসছে সে আগে বের হবে। ওকে, তাহলে আমার তখন আমি কিউ টাইপের ডাটা স্ট্রাকচার ব্যবহার করব। আবার দেখেন আপনার প্রায়োরিটি কিউ বলেছেন, তাই না? যে কিছু ক্ষেত্রে কিউতে প্রায়োরিটি সেট করা যায়। যেমন ধরেন আপনি যদি গ্রামীণ ফোন সেন্টারে যান দেখবেন, বা আপনি বিভিন্ন ব্যাংকে কিছু ভিআইপি হচ্ছে যে জোনে যান, আপনি দেখবেন যে ওখানে আপনি যখন একটা টোকেন নেবেন, আপনি যদি ভিআইপি কাস্টমার হন অথবা আপনি হচ্ছে স্টার গ্রাহক হন, হ্যাঁ, বা রবি এলিট গ্রাহক হন, আপনি যখন টোকেনটা নেবেন আপনার টোকেনটা একটা আলাদা করে প্রায়োরিটি থাকে। সো দেখা যাবে যে আপনার আগে একজন জেনারেল ইউজার আসছে, ওকে, সো তাকে অ্যাক্সেস করার আগেই আপনাকে, আপনি পরে এসেও আপনাকে আগে হচ্ছে অগ্রাধিকার দিচ্ছে যে ঠিক আছে আপনি আগে আসেন। তার মানে আপনি যখন টোকেনটা নিয়েছেন, ওকে, সো আপনাকে কি করা হয়েছে? আপনার টোকেনটাকে হচ্ছে একটা প্রায়োরিটি কিউতে ফেলে দেওয়া হয়েছে। সো ওই কিউতে কি হবে? যে প্রতিটা ইউজারের একটা করে প্রায়োরিটি সেট করে দেওয়া হয়েছে। তাহলে যার প্রায়োরিটি হাই, সে ওই হায়ার প্রায়োরিটিতে ওই কিউ এর উপরে চলে আসবে। তাহলে সে তখন আপনার আগে বের হয়ে আসবে। তো দেখা গেল যে আপনি সেক্ষেত্রে পরে গিয়ে সার্ভিসটা অনেক ক্ষেত্রে আগে পাচ্ছেন। তাহলে এই যে আমার বুঝতে হবে যে আমি আসলে কোন সিস্টেমের মধ্যে আমার রিকোয়ারমেন্টটা কি এবং আমি কি ধরনের ডাটা স্ট্রাকচার ব্যবহার করব। আশা করি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, জি স্যার। আচ্ছা, তো এখন আমরা একটু দুই একটা কোশ্চেন দেখি। আচ্ছা, দেখেন এই কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি আমি তৈরি করিনি, কোশ্চেন গুলো আপনাদের বিগত বছরের যে বিভিন্ন কোশ্চেন গুলো আছে সেখান স্যার থেকে একটা আমি। কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার কিউতে কি স্যার লিনিয়ার মেমরি লাগবে, নাকি স্যার যে কোনো লিঙ্ক লিস্টের মতো মেমরি আমরা ইউজ করতে পারি? না, আপনি লিঙ্ক লিস্টের মাধ্যমে নিতে পারেন, এখানে লিনিয়ার মেমোরি লাগবে এরকম কোনো কথা নেই। নিশ্চয় হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যাক এন্ডে আপনি আসলে কি ধরনের আসলে স্ট্রাকচার ফলো করছেন। আপনি যদি সেটাকে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনার মেমোরি পাশাপাশি লাগবে না, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে নিয়ে আসতে পারেন। আপনি আবার কিউবাইসটাকে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ সেক্ষেত্রে স্যার। আপনি যদি অ্যারে কে ব্যবহার করেন, তাহলে ওই যে আবার আপনাকে ওই প্রবলেমে পড়তে হবে। সো ব্যাক এন্ডে আপনি আসলে ওইটার কি ধরনের স্ট্রাকচার নিচ্ছেন, কি ধরনের স্ট্রাকচার দ্বারা আপনি স্ট্যাক বা কিউ কে ইমপ্লিমেন্ট করেছেন, ওইটা আবার একটা ফ্যাক্টর। যেমন আপনি একটা স্ট্যাকে কিন্তু অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন, আবার লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন। আর কোনো কোশ্চেন আছে? ওকে, সো কোশ্চেন গুলো আমি যেটা বলছিলাম যে কোশ্চেন গুলো কিন্তু আমি তৈরি করিনি, মানে কোশ্চেন গুলো আমি জাস্ট আপনাদের যে বিভিন্ন কোশ্চেন গুলো দেখালো সেখান থেকেই আমি কয়েকটা স্যাম্পল কে কালেক্ট করেছি এবং ওইগুলো নিয়ে একচুয়ালি আমরা একটু ডিসকাস করব এবং বোঝাবো যে আসলে কিরকম টাইপের কোশ্চেন পড়ে বা সেগুলোকে আমরা কিভাবে, আপনারা এই টপিক গুলো পড়েছেন সেগুলোকে একটু আমরা অ্যানালাইসিস করব। ওকে, সো যেমন দেখেন যে এরকম একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি জুম করা পসিবল? উম, হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট। এখন দেখা যায়? হ্যাঁ, একদম ক্লিয়ার। আচ্ছা, ওকে, সো দেখেন আমাদের প্রথম যে কোশ্চেনটা দিয়েছি আমরা
সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য পোস্টফিক্স এক্সপ্রেশন বিলো. Here ABC and D are operands whose values are 4, 3, 5 and 6 respectively. Symbols plus, minus, cross and division মানে multiplication and division are arithmetic operations for addition, subtraction, multiplication and division respectively. So আমাদেরকে একটা পোস্টফিক্স এক্সপ্রেশন দিয়েছে. ওকে, সো বলেছে এটার ভ্যালুটা আসলে কত হবে. তো আপনারা অলরেডি হচ্ছে আপনাদের যে ডাটা স্ট্রাকচার সাবজেক্টে আপনারা পড়েছেন ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স মনে আছে? নাম মনে আছে, কিভাবে কাজ করছি সেটা মনে নেই। আচ্ছা, সবকিছু এত সহজে তো ভুলে গেলে তো হবে না, পড়তে হবে কিন্তু, হ্যাঁ। তো আজকে থেকে একটু ভালোভাবে সমস্ত প্রবলেম গুলো দেখবেন, এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন. তো যেমন দেখেন যে আমরা হচ্ছে একটা পোস্টফিক্স এক্সপ্রেশনে কি করছি, যে আমাদের ইকুয়েশনটা দেয়া হয়েছে যে আপনার AB2. ওকে, সো ABC এবং D এর ভ্যালু দিয়েছে কত কত 4, 3, 5, 6. তার মানে ইকুয়েশনটা আসলে আপনার এর জায়গায় 4 বসাবো, হ্যাঁ, B এর জায়গায় হচ্ছে আপনার 3 বসাবো, C এর জায়গায় হচ্ছে আপনার কত যেন 5 বসাবো, D এর জায়গায় 6 বসাবো. তাহলে এই যে আপনার এখানে যে AB2, হ্যাঁ, ক্রস প্লাস এরকম এই যে ইকুয়েশন গুলো দিয়েছে, এখানে আমরা ওই ভ্যালু গুলো বসাবো. তাহলে দেখুন জিনিসটা কেমন হবে, যে আপনার একদম এই যে লেফটের দিকে তাকান, আহ, যে টোকেনটা দেয়া আছে, টোকেনটা হচ্ছে প্রথমে কে আসছে, এর ভ্যালু হচ্ছে 4. তাহলে 4 আসছে. ওকে, সো আমরা কি করব, 4 কে একটা স্ট্যাকের মধ্যে পুশ করব. ওকে, সো 4 কে যদি আমরা একটা স্ট্যাকে পুশ করি, সবার আগে কে ইনসার্ট হবে, 4 ইনসার্ট হবে. আচ্ছা, স্ট্যাকের ধর্ম কি বলেন তো? লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো, অর্থাৎ যে সবার লাস্টে ইন করবে তাকে সবার ফার্স্টে আউট করতে হবে. সো আমরা যদি একটু, আপনারা তো এটা পড়েছেন, আমি তারপরে একটু ড্র করি, যে আমরা যদি একটা স্ট্যাককে ড্র করি, স্ট্যাকটা আসলে এরকম. ধরেন আমি 1, 2, 3, 4 এটাকে আমরা ইনসার্ট করব. সো প্রথমে আমি 1 কে যখন ইনসার্ট করব, স্ট্যাকে 1 ইনসার্ট হবে, তারপরে 2 ইনসার্ট হবে, তারপরে 3 ইনসার্ট হবে, তারপরে 4 ইনসার্ট হবে. সো স্ট্যাকের সবচেয়ে উপরে যে ভ্যালুটা থাকে তাকে আমরা কি বলি? টপ. তার মানে এই 4 হচ্ছে আপনার টপ ভ্যালু. আর স্ট্যাকে পুশ করা মানে কি, যে কোনো একটা ডাটাকে অ্যাকচুয়ালি ইনসার্ট করা, তাই না? আচ্ছা, আর পপ করা মানে কি, যে কোনো একটা ডাটা ডিলিট করে দেয়া. তো আমরা একটা স্ট্যাক থেকে যদি একটা ডাটাকে ডিলিট করি, কোন ডাটাটা ডিলিট হবে পপ করলে? টপ থেকে। একদম টপে যে ডাটা থাকবে সেই টপ ডাটাটা ডিলিট হয়ে যাবে. ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা যে আপনার অপারেশনটা দেখছিলাম, সেই অপারেশনে দেখেন আমাদেরকে বলেছে যে এই পোস্টফিক্স এক্সপ্রেশনে আমরা কি করব, যে সমস্ত ডাটা যেগুলা পাবো সেই ডাটাগুলোকে আমরা পুশ করতে থাকবো, এবং যখন হচ্ছে যে আপনার কোন একটা অপারেটর পাবো, সো আমরা অপারেটর এবং অপারেন্ডের পার্থক্য কি বুঝি, কোনটাকে অপারেটর বলা হয়, কোনটাকে জি স্যার। বলতে পারবেন কেউ, কোনটা অপারেটর বলি আর কোনটা অপারেন্ট বলি? অপারেটর প্লাস মাইনাস এগুলা, আর হ্যাঁ, অপারেন্ট রাইট, হচ্ছে এগুলো যে হচ্ছে অপারেটর. এবিসি এগুলা। আর অপারেটরের দুই পাশে যারা থাকে তারা হচ্ছে অপারেন্ট. ওকে, সো আমরা যখন আপনার এই পোস্টফিক্স এক্সপ্রেশনগুলো নিয়ে আমরা স্ট্যাকে পুশ করব, যখনই কোনো একটা অপারেটর আমার সামনে আসবে, তখনই আমাকে কি করতে হবে, যে দুইটা অপারেন্টকে ওই অপারেটর দ্বারা এক্সিকিউট করতে হবে. যেমন একটু দেখেন, আমরা প্রথমে 4 পেয়েছি, 4 কে আমরা পুশ করলাম, তাহলে স্ট্যাকে এখন কে আছে 4. তারপরে কে আসছে, আমরা 3 পেয়েছি, 3টাকে আমরা পুশ করব, তাহলে পুশ করলে কি হবে, 4 এবং 3. আচ্ছা, এরপরে আমরা তার মানে আমার 4 এর উপরে 3 জমা হলো, তাই না? এরপরে আমরা 2 কে পেয়েছি, 2 কে আমরা পুশ করলাম, তাহলে আমার 3 এর উপরে 2 জমা হলো 4. তাহলে আমার একদম টপে এখন কে কে আছে বলেন তো? 2, 3, 4। হ্যাঁ, তার মানে একদম উপরে আছে, টপে আছে 2, তার নিচে আছে 3, তার নিচে আছে 4. ওকে, এরপরে কে আসছে, একটা ক্রস. ক্রস মানে হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন. সো মাল্টিপ্লিকেশন মানে কি, এটা একটা অপারেটর নাকি অপারেন্ট? অপারেটর. তাহলে যখন আমি একটা অপারেটর পাবো, আমার একদম টপ দুইটা যে ভ্যালু আছে সেই ভ্যালুর মধ্যে আমার অপারেশনটা এক্সিকিউট করতে হবে. তাহলে আমার একদম স্ট্যাকের টপে কে কে আছে, 2 এবং 3.
তাহলে আমি কি করব, সেখানে একটা মাল্টিপ্লিকেশন ঘটালাম। তাহলে 3 এবং 2 মিলে কি হলো 6, তাহলে স্ট্যাকে এখন কে থাকলো 4 6। দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্লেনেশনে? হ্যাঁ জি। আচ্ছা, এরপরে দেখেন আমি কি পেয়েছি, আবার একটা প্লাস অপারেটর পেয়েছি। তাহলে হুম। প্লাস অপারেটর পাওয়া মানে কি? অপারেটর পাওয়া মানেই হচ্ছে তার পরবর্তী দুইটা অপারেন্ডের মধ্যে অপারেশন ঘটানো। তাহলে আমি এখন প্লাস পেলাম, এখন আমার স্ট্যাকে কে ছিল 4 এবং 6, তাহলে 4 এবং 6 এর মধ্যে প্লাস ঘটবে, অ্যাডিশন হবে। সো আমরা অ্যাডিশন করলাম, তাহলে 4 এবং 6 মিলে কি হয়ে গেল 10। আচ্ছা, 10 পাওয়ার পরে দেখেন আমি আবার কি পেয়েছি 6, তাহলে 6 কি অপারেটর নাকি অপারেন্ট? সো অপারেন্ট, তাহলে অপারেন্টকে আমি আবার স্ট্যাকে পুশ করলাম, তাহলে পুশ করলে কি হবে 10 এর পরে 6 ইনসার্ট হবে। আচ্ছা, এরপরে কি পেলাম আমি 3। ওকে, সো 3 কে যখন আমরা পেলাম আবার পুশ করলাম, তাহলে 10 6 3, তার মানে এখন সবচেয়ে উপরে আছে 3, তারপরে 6, তারপরে 10। ওকে, সো এরপর আমরা ডিভিশন পেয়েছি, ডিভিশনকে তাহলে আমরা কি করলাম, আবার একটা টপ যে দুইটা ভ্যালু আছে তার মধ্যে অপারেটর পেয়ে গিয়েছি আমি, তাহলে আমার অপারেশনটা এখন এক্সিকিউট করতে হবে। তাহলে আমরা 6 কে 3 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হলো 2। সো এরপরে আমি 5 পেয়েছি, 5 মানে একটা অপারেন্ট, অপারেন্টকে তাহলে কি করতে হবে, পুশ করতে হবে। সো আমরা পুশ করলাম, তাহলে এখন 10 to 5 হয়ে গেল। এরপর আমি মাল্টিপ্লিকেশন পেয়েছি, তাহলে মাল্টিপ্লিকেশন মানে অপারেটর, সো অপারেটরকে আমি এক্সিকিউট করব। তাহলে আপনার সবচেয়ে টপ দুইটা ভ্যালুর মধ্যে অপারেটর এক্সিকিউট হবে, 2 এবং 5 মিলে 10 হয়ে গেল। এরপরে আমি একটা আপনার সাবট্রাকশন পেয়েছি, সো সাবট্রাকশন তার মানে আপনার হচ্ছে অপারেটর, সো দুইটা অপারেন্ডের মাঝে এক্সিকিউট হবে। তাহলে এখন আমার স্ট্যাকে কে কে আছে 10 এবং 10, সো 10 মাইনাস 10 0, তাহলে আমার অ্যান্সার হচ্ছে আপনার 0। জিনিসটা বুঝতে পেরেছেন? একদমই সহজ, যে আমরা একটা পোস্টফিক্স এরকম এক্সপ্রেশন দেয়া থাকবে, আপনাকে সেই এক্সপ্রেশন অনুযায়ী আউটপুটটা কত সেটা বলতে হবে। সো এই যে এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু দেখেন, সো আপনার হাতে 4টা অপশন আছে, আমাদের অ্যান্সার কোনটা বি। এবং এক্সপ্লেনেশনটা আপনারা বোঝা গেল, যে যখন আমি কোনো একটা অপারেন্ট পাবো স্ট্যাকে পুশ করব, অপারেন্ট পাবো স্ট্যাকে পুশ করব, যখনই আমার সামনে অপারেটর আসবে আমার কাজ হলো কি টপ টু অপারেন্ডের মধ্যে অপারেশনটা ঘটানো। এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। সো এগুলা কিন্তু আপনারা অলরেডি ডাটা স্ট্রাকচারে পড়েছেন। কাজেই এই টাইপের যে প্রবলেম গুলো আছে আপনাদের কাছে যদি সবচেয়ে বেস্ট হয় ডাটা স্ট্রাকচার বইটা থাকে আপনাদের বাসায় এখনো, আপনারা যে ম্যাকগ্রা হিলের যে বইটা আছে, যে আপনার অরেঞ্জ কালারের যে বইটা ছিল, হ্যাঁ, ওই বইটা যদি থাকে বা লাইব্রেরিতে আছে, লাইব্রেরি থেকে আপনারা নিতে পারেন। ওই বইটা নিয়ে ওইখানে আপনার যে হচ্ছে এক্সাম্পল গুলা দেয়া আছে, ওই এক্সাম্পল গুলা বা এক্সারসাইজ গুলা একটু বাসায় প্র্যাকটিস করবেন। আপনার হচ্ছে ডাটা স্ট্রাকচারের হচ্ছে আপনার ওই যেখানে অ্যারে স্ট্যাক কিউ যে চ্যাপ্টারটা ছিল, ওই চ্যাপ্টারটার ওইগুলো এক্সারসাইজ করে দেখবেন আপনার জন্য এটা অনেক সুবিধা হয়ে যাবে। এবং আপনার যে বিগত বছর কোশ্চেন গুলো আছে দেখবেন, দেখবেন এই পোস্টফিক্স বা ইনফিক্স বা প্রিফিক্স থেকে অসংখ্য কোশ্চেন আসছে, কিন্তু একই কোশ্চেনের মধ্যে 2 3টা 4টা করে এরকম আপনার এরকম ইকুয়েশন দিয়ে দিয়েছে, সেগুলোকে আউটপুট বের করতে বলেছে। মানে এবং ধরেন ম্যাক্সিমাম কোশ্চেনই আপনার ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম থেকে, কাজে এই দুইটা সাবজেক্ট একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে আপনার সেকেন্ড একটা কোশ্চেনে, এটা হচ্ছে আপনার অ্যালগরিদমের একটা কোশ্চেন বা ডাটা স্ট্রাকচারে আপনারা হয়তো পড়েছেন যে আমরা হিপ সর্ট অ্যালগরিদমটা। সো বলছে যে কোনটা হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি অফ দ্য হিপ সর্ট অ্যালগরিদম, here n is the number of elements to be sorted and all comparisons, swaps and other needed operations can proceed in constant time. ওকে, সো আপনারা হিপ সর্ট অ্যালগরিদম পড়েছেন না? মনে আছে? জি স্যার জি পড়েছি। স্যার, ওকে, ম্যাক্সিট মিনিট দিয়ে করতাম কাজটা। পড়েছেন কি, মানে এখন আপনার ব্রেনে আছে নাকি নেই? আচ্ছা, তো দেখেন যে মানে একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বলতে আমরা আসলে কি বুঝি সেটাকে আমাকে বোঝা দরকার। কয় ধরনের কমপ্লেক্সিটি আছে আমাদের? 3 ধরনের। 2 ধরনের নাকি? হুম, কি কি? টাইম আর স্পেস কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি। সো আপনি ডাটা স্ট্রাকচারে কি পড়েছেন যে একটা টপিক ছিল আপনার একদম ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে টাইম স্পেস ট্রেড অফ, পড়েছেন? স্পেস মনে পড়ে না। আচ্ছা, সো
আপনার ট্রেড অফ মানে কি? ট্রেড অফ ট্রেড মানে কি? ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স। হ্যাঁ, তার মানে আপনি ট্রেড করছেন, দ্যাটস আপনার একটা লাইসেন্স দরকার, তাই না? আপনি হ্যাঁ। ব্যবসা করছেন, ব্যবসার জন্য একটা লাইসেন্স দরকার। সো এই যে ধর আপনি এই যে ITW পরীক্ষাটা দিবেন, কত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন? 1K। হুম। ওকে, তাহলে এই যে আপনি এই 1K দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এটার বিনিময়ে আপনি কি পাচ্ছেন? পরীক্ষা দেওয়ার সুযোগ পরীক্ষা পাচ্ছি। দেওয়ার সুযোগ পাচ্ছেন। দ্যাট মিনস এটাও কি একটা ট্রেড না? হ্যাঁ। আপনি একটার বিনিময়ে আরেকটা পাচ্ছেন। ওকে, সো এই যে আমরা অ্যাকচুয়ালি যে বিভিন্ন ধরনের কম্পিউটেশন করি, মানে কম্পিউটেশনাল যে অপারেশন গুলো আমার কম্পিউটারে চলে, এখন সেগুলোতে আসলে দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে আপনি কি পরিমাণ মেমোরি ব্যবহার করছেন, ওকে, এবং আপনি কি পরিমাণ সময় নিচ্ছেন। হ্যাঁ, যেমন আহ, মানে আমি টাইম এবং স্পেস নিয়ে আমার মেইনলি কাজ। তো ধরেন আপনি এখান থেকে আমি বললাম যে বিউবিটি স্পোর্টস কমপ্লেক্সে যাবেন, আপনারা 100 জন যাবেন। তো আপনি ধরেন আপনার কাছে বিউবিটির একটা বাস দেয়া আছে, বা ধরেন আপনি এখান থেকে আপনার বন্ধুদেরকে নিয়ে কোথাও একটা ট্যুরে যাবেন। So আপনি হয়তো ধরেন একটা বড় এসি বাস ভাড়া করলেন, ঠিক আছে? তো একটা ধরেন আমি যদি একটা বড় এসি বাসের কথা চিন্তা করি, আমার বিভিন্ন ধরেন আমি 30 সিটের একটা ক্যাপাসিটির একটা বাসের কথা চিন্তা করলাম। তো আপনার এখন 50 জন ফ্রেন্ড যাবেন, সবাইকে বসে যেতে হবে। তাহলে একটা বাস আপনার কাছে, আপনার বন্ধুরা আছে 50 জন, আপনি কিভাবে যাবেন? দাঁড়ায় যাইতে হবে। না, কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না, বসেই যেতে হবে। তাহলে আপনার ওয়েটা কি? তাহলে দুইবার যেতে হবে, একবার দুইবার নামায় যেতে হবে। ঘুরছি আরেকবার তার যেতে মানে আপনি একবার 30 জনকে ধরেন গিয়ে রেখে আসবেন, বাসটা হ্যাঁ। ফিরে আসবে, এরপর আপনি আবার বাকি 20 জনকে নিয়ে তারপর আবার রেখে আসবেন, তাই না? হ্যাঁ। তাহলে এক্ষেত্রে আপনার কোনটা বেশি লেগেছে আর কোনটা কম লেগেছে? টাইমও বেশি লাগছে, স্পেস তো স্পেস বেশি লাগছে। না, স্পেস তো আপনার বেশি লাগেনি। আপনি একটা স্পেস দিয়ে কিন্তু ও হচ্ছে 2বারে যাতায়াত করেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক তার আছে। মানে আপনার কিন্তু টাইম বেশি লেগেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি আপনাকে একটা বাস না 2টা বাস দিতাম? তাহলে স্পেস বেশি লাগতো, টাইম কম লাগতো। স্পেস বেশি লাগতো, টাইম কম লাগতো। তাহলে এই যে টাইমটা কমলো কেন? স্পেসটা বাড়ার আপনি কারণে। মেমোরিটাকে বাড়িয়ে দিয়েছেন। ওকে, সো এটা হচ্ছে টাইম স্পেসের মধ্যে সম্পর্ক। আপনি যদি টাইমকে কমাতে চান, আপনাকে স্পেসকে বাড়াতে হবে। বেড়ে যাবে। ওকে, সো আপনি স্পেসকে কমিয়ে দেন, অটোমেটিক্যালি টাইম বেড়ে যাবে। হুম। সো এটাকে আমরা বলি হচ্ছে আমাদের কম্পিউটারের ভাষায়, মানে আমরা যেহেতু কম্পিউটার সায়েন্স পড়ছি, মানে টাইম স্পেস ট্রেড অফ। সো টাইম এবং স্পেসের মধ্যে এই যে একটা বিনিময়, হ্যাঁ, একজনের সাথে একজন বাড়িয়ে দিলে আরেকজন কমে যাচ্ছে, একজনকে কমালে আরেকজন বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে টাইম স্পেস ট্রেড অফ। সো এই যে ধরেন মাঝে মাঝে আমাদের এরকম হয় না, কম্পিউটারে আমাদের র্যাম কম থাকে, র্যাম বাড়িয়ে দিই। ওকে, র্যাম বাড়িয়ে দিলে আমার কম্পিউটার কি হয়ে যায়, অনেক ফাস্ট হয়ে যায় না অনেক ক্ষেত্রে? হ্যাঁ। ওকে, সো এই ক্ষেত্রে আপনার কিন্তু এটা বাড়িয়ে দেওয়ার জন্য আপনার এই যে দেখেন টাইমটা তখন হচ্ছে অনেক কমে আসছে, আপনি অনেক দ্রুত আপনি হচ্ছে মাল্টিটাস্কিং করতে পারছেন। ওকে, তো এখন দেখা যায় যে সব সময় যে আবার আপনার স্পেস বাড়িয়ে দিলে টাইম আপনার এফিশিয়েন্ট ওয়েতে আচরণ করবে এরকম নাও হতে পারে। কারণ আপনার কম্পিউটার কিন্তু অনেকগুলো কম্পোনেন্টস এর মাধ্যমে আপনার তৈরি, তাই না? এখানে আপনার র্যাম আছে, এখানে আপনার প্রসেসর আছে, এখানে আপনার ধরেন হচ্ছে হার্ড ডিস্ক আছে, হ্যাঁ, এখানে আপনার মানে বিভিন্ন কম্পোনেন্টস আছে কিন্তু। তো এই যে আপনি সবসময় যে টাইম কমানোর জন্য র্যাম বাড়িয়ে দিলেন বা মেমোরি বাড়িয়ে দিলেন, কম্পিউটার ফাস্ট হয়ে যাবে এরকম নাও হতে পারে। যেমন ধরেন আমরা যদি একটা এক্সাম্পলের কথা চিন্তা করি, আমি আপনার এখানে 20 জন স্টুডেন্ট আছেন, 20 জনকে আমি একটা লাইনে দাঁড় করিয়ে দিলাম। সো লাইনে দাঁড় করিয়ে দেওয়ার পরে আমি বললাম যে আপনাদের হাতে একটা 10 কেজি ওজনের পাথর দিয়ে দিলাম, বললাম এটাকে আপনারা পাস করতে থাকেন। সো একদম প্রথম দিনে আছেন তিনি, সেই পাথরটা নিয়ে বাকি পাশের জনের কাছে পাস করে দিল, সেকেন্ড জন থার্ড জনের কাছে পাস করলো, এইভাবে ধরেন সবাই অনেক শক্তিশালী। তো ধরেন মাঝখানে হয়তো আমি 7 নম্বর ব্যক্তি বা 8 নম্বর ব্যক্তি, আমি আপনাদের চেয়ে তো বয়সে একটু বড়, আমার ধরেন এখন আর আগের মতো শক্তি সামর্থ্য নেই। তো আপনি যে স্পিড নিয়ে আমার কাছে 10 কেজি জনের পাথর ট্রান্সফার করেছেন, আমি সেই সেম স্পিড নিয়ে আমার পাশের জনের কাছে ডাটা ট্রান্সফার করতে পারিনি।
তাহলে আলটিমেটলি কি হবে বলেন তো? তাহলে সময়টা বেশি লেগে যাবে। সময়টা বেশি লাগবে, এবং ইন দ্য মিন টাইম আমার রাইট সাইড থেকে আপনারা যখন ডাটা পাস করা শুরু করবেন, ট্রাফিক তৈরি হবে না? হ্যাঁ, কারণে আপনারা অনেক স্পিড নিয়ে ডাটা ট্রান্সফার করা শুরু করেছেন, প্রতিবার আমার কাছে এসে কি হচ্ছে, সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, অথবা আমার কাছে এসে স্লো হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলি হচ্ছে বটল নেক। ওকে, কেন বটল নেক বলি? ধরেন একটা বোতলের কথা যদি আমরা চিন্তা করি, একটা বোতল থেকে যখন আমরা পানি ঢালি, বোতলের মাথাটা কিন্তু অনেক সরু থাকে। সো আপনার পেছন থেকে যত ফোর্স দেয় হোক না কেন, ওই সামনে এসে কিন্তু বোতল দিয়ে ঠিকই আপনার অল্প অল্প করে পানি বের হবে, তাই না? তো এই যে আপনার একটা কম্পিউটার যেহেতু ডিফারেন্ট কম্পোনেন্টস দ্বারা তৈরি, তো দেখা গেল যে আপনার প্রসেসর যে স্পিড নিয়ে ডাটা ট্রান্সফার করতে পারে, যে স্পিড নিয়ে এক্সিকিউশন করতে পারে, আপনার র্যাম হয়তো সেই স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারে না। বা আপনার র্যাম থেকে ডাটা হয়তো হার্ড ডিস্কে আসবে, আপনার র্যামের ধরেন যে বাস স্পিড হয়তো অনেক কম। ওকে, আবার ধরে নিলাম যে র্যামের বাস স্পিড অনেক বেশি, র্যাম হার্ড ডিস্কের কাছে ডাটা ট্রান্সফার করলো, হার্ড ডিস্কের রিড অ্যান্ড রাইট স্পিড অনেক কম। তো সেক্ষেত্রে আপনি যত দ্রুতই ডাটা ট্রান্সফার করে র্যাম হার্ড ডিস্কের কাছে পাঠাক না কেন, আপনার রিড অ্যান্ড রাইট করতে সময় লাগবে না? ধরেন আপনি এসএসডি ব্যবহার করেন, কেউ হয়তো রেগুলার হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করে। ওকে, সো তার একরকম স্পিডে ডাটা ট্রান্সফার হবে, রাইট বা রিড হবে, আর আপনার ডাটা আর একভাবে রিড বা রাইট হবে। বা আপনি ধরেন হার্ড ডিস্ক থেকে কোনো একটা ডাটাকে প্রসেসরের কাছে নিয়ে যেতে চান র্যাম থেকে রান করার জন্য। ওকে, সো তাহলে হার্ড ডিস্কের একরকম ধরেন যে স্পিডে সে ডাটা রিড করে সে আপনার মেমোরিতে পাঠাবে, এসএসডি একরকম ভাবে রিড করে আপনাকে পাঠাবে। ওকে, আবার হার্ড ডিস্কের টেকনোলজি ডিফারেন্ট, এসএসডি টেকনোলজি ডিফারেন্ট। হার্ড ডিস্কে আপনাকে ওই ডিস্কটা ঘুরতে থাকবে, আপনাকে হচ্ছে যে খুঁজে বের করে আনতে হবে আপনার মেমোরিটা কোথায়। আর এসএসডি তে আপনি ডিরেক্টলি জানেন যে কোন মেমোরিতে যেতে হবে, ডিরেক্টলি আপনি ওই মেমোরিতে একবারে চলে যেতে পারেন। সো দুজনের টেকনোলজি কিন্তু ভিন্ন। তার মানে আপনি কাজ করছেন একই, কিন্তু এই যে ডিফারেন্ট টেকনোলজি, ডিফারেন্ট কম্পোনেন্টস হওয়ার কারণে আপনার কিন্তু একটা সিস্টেমের মধ্যে অলওয়েজ কি হতে পারে, বটলনেক তৈরি হতে পারে। বোঝা গেল? সো তখন আপনি যদি মনে করেন যে আমি র্যাম বাড়িয়ে দিলাম, কি ব্যাপার, আমার এই কাজগুলো এরকম হচ্ছে না কেন? দেখা গেলো যে আপনার হয়তো র্যাম কিনেছেন, আপনার হয়তো DDR3 র্যাম, একজন হয়তো DDR5 র্যাম। ওকে, বা আপনার হয়তো ধরেন যে র্যামের বাস স্পিড একরকম, আরেকজনের র্যামের বাস স্পিড আরো কম। হ্যাঁ, তাহলেও কিন্তু আপনার সেটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। বা আপনি হয়তো ধরেন প্রসেসর কিনেছেন একরকম, আপনার ক্লক সাইকেলে আপনার হচ্ছে ক্লক স্পিড একরকম, আরেকজনের ক্লক স্পিড আরো কম বা বেশি। তাহলে আপনি সেখান থেকেও আমার যে পরিমাণ ক্লক স্পিডে আমার কাজগুলো শেষ হচ্ছে, যে পরিমাণ দ্রুত কাজগুলো আমার প্রসেসর শেষ করে র্যামের কাছে পাঠাচ্ছে, র্যাম হয়তো সেই স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারছে না। সো জিনিসটা কি বুঝতে পেরেছেন? সো এই ক্ষেত্রে আমার একটা বটলনেক তৈরি হয়। কাজেই মানে ওভারঅল সবকিছু ব্যালেন্স করে যদি আমি কাজগুলো করতে পারি, তাহলে আমি সবচেয়ে অপটিমাম আমার যে আউটপুট সেটা আমি পাবো। ওকে, সো এই যে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে দুই ধরনের কমপ্লেক্সিটি আছে, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি ডিফাইন করে যে আমি ধরেন একটা প্রবলেমকে বিভিন্ন ভাবে সলভ করা যায়। যেমন ধরেন আপনি হচ্ছে যে ধরেন আমরা দুটো ভ্যালু যোগ করব। ওকে, সো আমরা দুটো ভ্যালু যোগ করব। আপনি ধরেন দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, ইন্টিজার এবি। আপনি ভ্যালুগুলোকে স্ক্যান করলেন এবি কে, এরপরে আপনি সি ভ্যারিয়েবলে যোগ করলেন এ প্লাস বি, এরপর আপনি প্রিন্ট করলেন সি কে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি হতে পারে, যে আপনি স্ক্যান করেছেন, স্ক্যান করার পর আপনি একবারে প্রিন্টে লিখেছেন যে প্রিন্ট এ প্লাস বি। এই দুইটাই কি আপনাকে সেম আউটপুট দিবে না? হ্যাঁ, হুম, তাহলে কোনটা বেশি দ্রুত আপনাকে আউটপুট দিবে? যেটা স্ক্যানার পিন দেবো ওইটা। তাহলে অন্যটা বেশি সময় নিচ্ছে কেন? কারণ ওইটা ওই যে বারবার ডিক্লেয়ার করতেছি, আবার শীতে রাখতেছি, আবার সেটা না পিন। না না, এই ক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস লিখেছি। কারণ ইন্টিজার এবি, স্ক্যান এবি, ওকে, এবং প্রিন্ট এর মধ্যে আমরা লিখে দিয়েছি প্রিন্ট এ প্লাস বি। এখানেও যে সি এর ক্যালকুলেশনটা আমার করা লাগতেছে না, সি সি এর সি ক্যালকুলেশনটা প্লাস। আপনার করা লাগছে না, বাট আপনি দুইটা ক্ষেত্রে আউটপুট কি সেম পাবেন না? হ্যাঁ,
ওকে, তার মানে দুইটা ক্ষেত্রে কিন্তু আপনার আউটপুট সেম। তার মানে একটা প্রবলেমের এক বা একাধিক সলিউশন থাকতে পারে, থাকতে পারে না? হুম যেমন ধরেন আপনি বাসা থেকে ভার্সিটিতে আসবেন, আপনার কি শুধু একটা রাস্তা দিয়ে আসতে পারেন, নাকি অসংখ্য আরো ওয়ে আছে রাস্তা দিয়ে আসার? হ্যাঁ আছে। তাহলে আপনি আহ, এই যে বিভিন্ন রাস্তা দিয়ে যদি আসেন, এক এক রাস্তা দিয়ে আসলে আপনার এক এক রকম সময় লাগবে। তো এই যে একটা প্রবলেমকে যখন আমরা সলভ করব, তাহলে একটা প্রবলেমের এক বা একাধিক সলিউশন থাকতে পারে। তাহলে সেটার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট সলিউশন সেটা আমাকে নিতে হবে। ওকে, তো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আপনাকে ডিফাইন করে যে যদি আপনি কোনো একটা প্রবলেম সলভ করতে চান, ওকে, সো ম্যাক্সিমাম আপনার আসলে কতটুকু সময় ওর্স্ট কেস সিনারিওতে লাগতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি যে আমি একটা অ্যারের মধ্যে একটা ডাটাকে খুঁজে বের করব, ধরেন 0 1 2 3 4 5। তো ধরেন এখানে 5 আছে, 3 আছে, 1 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে। আপনি ধরেন 9 কে খুঁজে বের করতে চান, আপনার কি করতে হবে? আপনি যদি লিনিয়ার সার্চিং অ্যালগোরিদম ব্যবহার করেন, সবার আগে আপনার প্রথম ইন্ডেক্স আসতে হবে, তাই না? হ্যাঁ এরপর আপনার সেকেন্ড ইন্ডেক্স আসতে হবে, থার্ড ইন্ডেক্স আসতে হবে, এই ইন্ডেক্স আসতে হবে, ইন্ডেক্স আসতে হবে, ইন্ডেক্স আসতে হবে। তারপরে তো আপনি বলতে পারবেন যে আপনার ডাটা আছে নাকি নেই। আর সবচেয়ে বেস্ট সলিউশন কি হতে পারে, বেস্ট ওয়ে কি হতে পারে বলেন তো? একদম দৌড়ে পেয়ে যাবে স্যার। ফার্স্ট ইটারেশনে পেয়ে যাবে হুম, স্যার, ফার্স্ট ইটারেশনেই মানটা পেয়ে যাবে। ফার্স্ট ইটারেশনে আপনি মানটা পেয়ে যাচ্ছেন। আপনার অর্থাৎ আপনি যদি 5 কে খুঁজে বের করতে চান, একদম প্রথমবারে আপনি পেয়ে যাবেন। কিন্তু রিয়েল লাইফে কি আসলে এরকম সবসময় হয় যে আপনি প্রথমেই অপারেশন চালিয়ে ডাটাটাকে একদম প্রথমে পেয়ে যাবেন? সবচেয়ে ওর্স্ট কেস সিনারিও কি হতে পারে, যে আপনার ডাটাটা হয় একদম লাস্ট ইন্ডেক্সে আছে, অথবা ডাটাটা নাই, তাই না? তো এই যে আপনার ডাটাটা যে নেই বা একদম লাস্ট ইন্ডেক্সে আছে, এটা হচ্ছে আপনার প্রবলেমের জন্য সবচেয়ে ওর্স্ট কেস সিনারিও। সো আমরা যখন টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওর্স্ট কেস সিনারিও নিয়েই কাজ করব। কারণ যেহেতু আমাদের রিয়েল টাইমে ডাটা নিয়ে আমরা জানি না যে আসলে কি আমরা তাকে বেস্ট, মানে সবচেয়ে মানে প্রথমবারেই পাবো, নাকি এভারেজ টাইমে পাবো, নাকি ওর্স্ট কেসে গিয়ে পাবো। সো আমাদেরকে ধরে নিতে হবে যে আমার ডাটা সবসময় ওর্স্ট কেসেও থাকতে পারে। তো তাহলে আমার যদি এন সংখ্যক ডাটা থাকে, এবং আমি যদি একটা অ্যারের মধ্যে আপনার হচ্ছে কোনো একটা ডাটা আছে কিনা খুঁজে বের করতে চাই, তাহলে তার কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ ও অফ এন। তার মানে এটা আমাকে কি বলছে? এটা আমাকে বলছে যে তুমি যদি কোনো একটা অ্যারের মধ্যে লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করো, তোমার কমপ্লেক্সিটি হবে হচ্ছে এন। ওকে, বিগ ও অফ এন। তার মানে কি, যদি আমার এন এর ভ্যালু 100 হয়, তোমাকে সর্বোচ্চ 100 বার খোঁজা লাগতে পারে। সো আমাকে সে একটা আপার লিমিট সেট করে দিবে যে তুমি যদি এই প্রবলেমের সলিউশন খুঁজতে চাও, তোমাকে ম্যাক্সিমাম এতবার খোঁজা লাগবে, এর মধ্যে তুমি তোমার আউটপুট পেয়ে যাবে। বোঝা গেল? এক্ষেত্রে তখন এই যে আমরা যদি বাইনারি সার্চের কথা বলি, সেক্ষেত্রে কি হয়, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে log 2 অফ n। কারণ আমরা সেখানে প্রতিবার অর্ধেক করে ডাটাকে ভেঙে ফেলছি, তাই না? তাহলে আমার যদি ধরেন কোন একটা জায়গায় আমি লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করি 100টা ডাটার মধ্যে, তাহলে আমার লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করলে আমার কমপ্লেক্সিটি হবে ও অফ 100। তার মানে আমার ম্যাক্সিমাম 100 বার খোঁজা লাগতে পারে। আমি যদি সেখানে বাইনারি সার্চ অ্যাপ্লাই করি, তাহলে আমাকে খুঁজতে হবে log 2 অফ 100। দ্যাট মিনস log 2 অফ 100 মানে হচ্ছে log 2 অফ 2 টু দি পাওয়ার 5 6 হচ্ছে 64 2 টু দি পাওয়ার 7। সো 2 টু দি পাওয়ার 7 হলে আমার হচ্ছে আপনার 7 log 2 to the power 2. So log 2 to the power 2 মানে হচ্ছে 1, 7 into 1. So 7. তার মানে আপনার যদি 100টা ডাটা থাকে, আপনি যদি হচ্ছে লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করেন, আপনাকে ওর্স্ট কেস সিনারিওতে 100 বার খুঁজতে হবে। আপনি যদি সেখানে বাইনারি সার্চ অ্যাপ্লাই করেন, ম্যাক্সিমাম 7 বার খোঁজা লাগবে, এর মধ্যে আপনি অ্যান্সার পাবেন। ওকে, সো এটা হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি। বোঝা গেল? তাহলে এই যে আমি একটা প্রবলেম সলভ করতে গিয়ে অ্যাকচুয়ালি আমার কতটুকু সময়, মানে ম্যাক্সিমাম আমাকে দেয়া লাগতে পারে, বা কতটুকু মেমোরি আমার ম্যাক্সিমাম দেয়া লাগতে পারে, ওকে, এই দুইটার যে অ্যানালাইসিস, সেটাই হচ্ছে তার কমপ্লেক্সিটি। বুঝতে পেরেছেন? স্যার আচ্ছা,
এখন আমরা যে কোশ্চেনটা দেখছিলাম সেই কোশ্চেনটা হচ্ছে আপনার আমাকে বলেছে হিপ সর্টের কমপ্লেক্সিটি আসলে কিরকম। তো হিপ সর্টে আমরা, যদি আপনাদের মনে থাকে যে আমরা হিপ সর্ট দুই ভাবে, একজন মনে হয় বললেন যে দুই ভাবে আমরা সর্টিং করতে পারি, বাট তার আগে আমাদেরকে হিপ ট্রি জেনারেট করতে হয়, ম্যাক্স হিপ বা মিন হিপ। সো প্রতিবার আপনাকে ম্যাক্স হিপ জেনারেট করতে হবে বা মিন হিপ জেনারেট করতে হবে। তার মানে আপনার কাছে যদি এন সংখ্যক ডাটা থাকে, আপনার কি করতে হবে যে সেখানে প্রতিবার হিপ জেনারেট করতে হবে। তাহলে আমি যদি একটা হিপ ট্রির কথা চিন্তা করি, তাহলে আমরা একটু হিপ ট্রি ড্র করি। হিপ ট্রি যদি আমরা এরকম একটা ট্রি কথা চিন্তা করি, এখানে একটা ডাটা আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে। হিপ ট্রিরও কিন্তু আবার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো এখন আমরা ডিসকাস করছি না। তো ধরেন আমি হচ্ছে এখানে একটা হিপ ট্রি, তাহলে আমার এতগুলো একটা নোড আছে। তাহলে আমার কি করতে হবে, যখন কোন একটা আমি যদি ম্যাক্স হিপের কথা চিন্তা করি, যে আমার প্রতিবার এই রুটে ম্যাক্স আনতে হবে, প্রতিটা রুটে ম্যাক্স থাকবে, তাই না? প্রতিটা রুটে আমার ম্যাক্স ডাটা থাকবে। আচ্ছা, তো এই যে ম্যাক্স হিপ আমাকে বানাতে হলে কি করতে হবে? প্রথমে ধরেন আমাকে এইখানে ম্যাক্স বানাতে হবে, তারপরে এইখানে ম্যাক্স বানাতে হবে, তারপরে এইখানে ম্যাক্স বানাতে হবে। ওকে, সো আমি তাহলে কি করব, আমার সবগুলো ডাটার মধ্যে আমার কি করতে হবে, আপনার হচ্ছে যে ম্যাক্স হিপ বানাতে হবে। তাহলে আমি প্রতিবার এরকম একটা কোন একটা হিপ ব্রেক হলেই আমাকে ম্যাক্সিভ বানাতে হবে। সো সব এন সংখ্যক ডাটার মধ্যে। তাহলে আমার এরকম যদি আপনার এন সংখ্যক ডাটা থাকে, ম্যাক্সিভ আমি ড্র করি, তাহলে আমার কি করতে হবে, এই যে প্রতিবার আমার ডাটার মধ্যে ম্যাক্সিভ বানাতে হবে এবং প্রতিবার একটা করে ব্রেক করবে। ব্রেক করার পর আপনাদের ম্যাক্সিভের অ্যালগোরিদম মনে আছে? উম, ভুলে গিয়েছেন না মনে আছে? আমরা কি করতাম যে যখন আমরা একটা ব্যাকসিপ বানাতাম, সেখান থেকে সবচেয়ে টপ ডাটাকে আমরা নিয়ে আসতাম, একদম একদম টপে যে ডাটাটা আছে, কারণ সেটাই হচ্ছে ওই মুহূর্তে ওই হিপের সবচেয়ে ম্যাক্সিমাম ডাটা। ওকে, সো সেটাকে আমরা বের করে আনতাম এবং তাকে রিপ্লেস করতাম কাকে দ্বারা? এই সবচেয়ে লাস্ট লিফ দ্বারা। এই লিফটা এখানে চলে আসতো। তাহলে এইভাবে আমার প্রতিবার একটা করে ম্যাক্স আমি ভ্যালু নিয়ে আসছি, এবং আমার তাহলে প্রতিবারই হিপ ব্রেক হচ্ছে, কারণ লাস্ট লিপটাকে আবার এখানে নিয়ে আসতে হচ্ছে। তাহলে হিপ ব্রেক হবে, তাহলে আমার তখন কি করতে হচ্ছে, আবার এই টোটাল ডাটার উপরে হিপ আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। তার মানে আমার এরকম আপনার প্রতিবারে আমি হিপ জেনারেট করছি, সেটার জন্য আমাদের সময় লাগবে, সেটা হচ্ছে লগ ইন। ওকে, এবং এই যে আপনার প্রতিবার আপনি একটা করে ডাটা সরিয়ে নিচ্ছেন, এরপরে আপনাকে আবার হিপ অ্যাপ্লাই করতে হচ্ছে, তার মানে এরকম আমাকে কতবার হিপ অ্যাপ্লাই করতে হবে? আমার যতগুলো ডাটা ততবার, তার মানে আপনার এন বার এইটাকে আপনার হচ্ছে যে কি করতে হবে, হিপ অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই জন্য আমার হিপের কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন। ওকে, তাহলে আমরা যদি একটু এটা দেখি, তাহলে আমাদের দেখেন অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, এন লগ এন। তার মানে আমি যদি আপনার হিপ সর্ট অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার সেখানে এন লগ এন কমপ্লেক্সিটি লাগবে। অর্থাৎ আমার যদি 100টা ডাটা থাকে, তাহলে আমার এখানে আপনার কমপ্লেক্সিটি হবে হচ্ছে কতবার আমার এই কাজটা এক্সিকিউট করতে হবে। এন এর ভ্যালু হচ্ছে আপনার 100 ইন্টু লগ, 100-র ভ্যালু হচ্ছে ওই যে আমরা দেখলাম 7, তার মানে 100 ইন্টু 7, তার মানে 700। আপনাকে এই 100টা ডাটার উপর যদি আপনি হিপস অ্যাপ্লাই করেন, আপনাকে 700 বার অপারেশন চালাতে হবে। বোঝা গেল? আবার সেই 100টা ডাটার উপর যদি আপনি বাবল সর্ট অ্যাপ্লাই করেন, বাবল সর্টের কমপ্লেক্সিটি কত মনে আছে কিনা? কারোর মনে আছে বাবল সর্টের কমপ্লেক্সিটি? ওকে, সো বাবল সর্টের কমপ্লেক্সিটি হচ্ছে আপনার এন স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমার চিন্তা করেন যদি আমি এই সেম ডাটার উপরে বাবল সর্ট অ্যাপ্লাই করি, 100 তার স্কোয়ার, তার মানে 100 গুণ 100, 10,000। তাহলে দেখেন, বাবল সর্ট অ্যাপ্লাই করলে আমার 10,000 বার ম্যাক্সিমাম আপনার অপারেশন চালানো লাগবে, সেখানে আমি হিপ সর্ট অ্যাপ্লাই করে আমার 700 বার অপারেশন চালানো লাগবে। তাহলে এই যে আমার অ্যালগরিদমের কমপ্লেক্সিটি এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি যে আমার আসলে কি পরিমাণ অপারেশন চালাতে হচ্ছে। সো দেখেন তাহলে কোনটা বেটার? অবশ্যই হিপ সর্ট বেটার। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা যেমন আরেকটা কোশ্চেন দেখি, যে এটা হচ্ছে আপনার আপনার এটাও মনে হয় পড়েছেন অলরেডি, অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স। মনে আছে কি?
জি স্যার। ওকে, সো আপনারা ডাটা স্ট্রাকচারে মনে হয় পড়েছেন যে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স বা অ্যাডজেসেন্সি লিস্ট। ওকে, সো এটাতে আমরা কি করতে পারি, একটা গ্রাফ কে কার সাথে কানেক্টেড আছে সেটা আমরা খুঁজে বের করতে পারি। যেমন দেখেন এখানে একটা গ্রাফ দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আপনার এ বি সি ডি ই এফ, এই যে ম্যাট্রিক্স, যেটা ম্যাট্রিক্সে আপনার 0 1 0 0 0, এটা মানে হচ্ছে বোঝাচ্ছে যে কোন নোড কার সাথে কানেক্টেড। যেখানে 1 আছে দ্যাট মিনস ওই নোড তার সাথে কানেক্টেড। একদম উপরে যদি দেখেন যে এ হচ্ছে আপনার এই যে রোতে যে এ আছে আর কলামে যে বি আছে তার মধ্যে 1 আছে, তার মানে এ এবং বি কানেক্টেড। আবার সি এর সাথে 0, তার মানে এ এবং সি এর মধ্যে কোনো কানেকশন নাই। এ এবং ডি এর মধ্যে 0, তার মানে কোনো কানেকশন নাই। এ এবং ই এর মধ্যে 0, তার মানে তাদের মধ্যে কোনো কানেকশন নাই। এ এবং এফ এর মধ্যে 0, কোনো কানেকশন নাই। সো সেকেন্ড রোতে যদি আমি তাকাই, বি এর সাথে 1, সো তার মানে বি এর সাথে এ কানেক্টেড। বি এর সাথে বি 0, তার মানে বি এর সাথে বি এর কোনো কানেকশন নাই। বি এর সাথে সি এর 1, তার মানে বি এর সাথে সি কানেক্টেড। তারপর ডি তে 1, বি এর সাথে ডি কানেক্টেড। ওকে, এইভাবে দেখেন কার সাথে কোন কানেকশন আছে সেটা যে ম্যাট্রিক্স এর মধ্যে বোঝানো হয় সেটাকেই বলা হয় অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স। তো বলেছে আপনার সামনে এরকম একটা অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স দেয়া আছে, আপনাকে গ্রাফটা ড্র করতে হবে। এটা তো একদম সহজ না? তাহলে আমি দেখবো যে আমার নোট কতগুলা, এ বি সি ডি ই এফ। ওকে, সো সেখানে আসলে কোন কোন জায়গায় 1 আছে, দ্যাট মিনস তার সাথে তার কানেকশন আছে। তাহলে আমি সেই কানেকশন গুলাকে ড্র করে দিব। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে ডি। যেমন দেখেন এই যে একদম ডি নাম্বার যে গ্রাফটা আমরা এঁকেছি, এর সাথে দেখেন আমরা যদি ম্যাট্রিক্স এর সাথে মিলাই, এর সাথে এর কোনো কানেকশন নাই। এর সাথে বি এর কানেকশন আছে, দেখেন এখানে এর সাথে বি এর কানেকশন আছে। এর সাথে সি এর কানেকশন নেই, এর সাথে ডি এর কানেকশন নাই, এর সাথে ই এর কানেকশন নাই, এর সাথে এফ এর কানেকশন নাই। আবার বি তে দেখেন বির সাথে এর কানেকশন আছে, এই যে বির সাথে এর কানেকশন আছে। বি এর সাথে সির কানেকশন আছে। হ্যাঁ, বির সাথে সির কানেকশন আছে। বি এর সাথে ডির কানেকশন আছে, বি এর সাথে ডির কানেকশন আছে। বি এর সাথে ইর কোনো কানেকশন নেই, বি এর সাথে এফ এর কোনো কানেকশন নেই। এইভাবে করে কার সাথে কার কানেকশন আছে সেটা দেখে এই গ্রাফটা ড্র করতে বলেছে। তাহলে এটা কি খুব কঠিন কিছু? না স্যার। না। আচ্ছা, এখন আমি যদি ভাইস ভার্সা আরেকটা বলি, যে আপনাকে গ্রাফ দেয়া আছে, আপনাকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ড্র করতে হবে, পারবেন না? জি স্যার। কিভাবে? তাহলে আমরা দেখব কার সাথে কার কানেকশন আছে ম্যাট্রিক্সের, সেখানে সেখানে 1 ওয়ান। বসাবো। যখন যার সাথে কানেকশন নাই তার সাথে 0 বসাবো। সো কোশ্চেন কিন্তু এমন আসতে পারে যে আপনাকে গ্রাফ দিয়ে দিয়েছে, বলছে যে দেখো কোনটা হচ্ছে যে মানে এটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি রাইট অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। বোঝা গেল? সো আপনি যে কোনো একটা পারলে অপরটা পারবেন। তো দেখেন এখন পর্যন্ত যে কোশ্চেন গুলো কিন্তু আমরা দেখছি, অলরেডি আপনারা কিন্তু আপনাদের বইতেই এগুলা পড়েছেন টপিক গুলা। কাজেই ডাটা স্ট্রাকচার বইটা, অ্যালগরিদম বইটা, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে যে প্রোগ্রামিং বইটা, এগুলো যদি একটু ভালোভাবে রিভিউ করেন আর এই বিগত দিনের কোশ্চেন গুলা প্যাটার্ন গুলো একটু দেখেন, আশা করি যে আপনাদের জন্য মানে মর্নিংটা পাস করা খুব কঠিন কিছু হবে না, খুবই সহজ। স্যার এটা কি মর্নিং শিফটে না, মানে এএম না পিএম টাইপের কোশ্চেন ছিল এগুলা? এগুলো সবই আপনার হচ্ছে এম টাইপের কোশ্চেন সকালে। আর এটারই আপনার পিএম এ যে সরি এএম বা পিএম, আমার এএম এ ছিল মনে হয়, এটা সকালেটাই ছিল না, না কোনটাই ছিল? এটা এম এরই ইজি, আর পিএম এর গুলো হ্যাঁ, অনেক hard। না পিএম এর গুলাতে যেটা হয় যে ওইখানে আসলে আপনার কোডিং এর পার্ট গুলো একটু বেশি ছিল, বুঝছেন, অ্যালগরিদম রিলেটেড। যে হয়তো কোন একটা ফ্লো চার্ট দিয়েছে, হ্যাঁ, আপনাকে ফ্লো চার্ট ড্র করতে হবে। সো আপনি একটু কোশ্চেন গুলো দেখেন, তাহলে প্যাটার্ন গুলো ধরতে পারবেন। ওইখানে মানে পিএম এর কোশ্চেন গুলোতে আপনার একটু হচ্ছে বিভিন্ন সুডো কোড আছে, হ্যাঁ, একটু মানে ওইখানে অ্যালগরিদম টাইপের কোশ্চেন গুলো একটু বেশি আছে। এখানে একটু চিন্তা করে করতে হবে, হ্যাঁ অ্যানালাইটিক্যাল। হ্যাঁ, রাইট। আচ্ছা, এরপরে যেমন আরেকটা কোশ্চেন দেখেন, যে আপনার বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যারিথমেটিক এক্সপ্রেশন রিজাল্টিং ফ্রম অ্যান ইন অর্ডার ট্রাভার্সাল অফ দ্য বাইনারি ট্রি বিলো। এখানে একটা বাইনারি ট্রি ড্র করেছে, আপনাকে ইন অর্ডার অ্যাপ্লাই করলে আসলে আউটপুট কোনটা হবে সেটাকে আপনার এক্সিকিউট করতে হবে। সো আপনারা অলরেডি ইন অর্ডার পড়েছেন, প্রি অর্ডার পড়েছেন, পোস্ট অর্ডার পড়েছেন। তো ইন অর্ডারে কি, আপনারা এই যে দেখেন এখানে অ্যান্সার লিখে দিয়েছি আমরা, যে লেফট রুট রাইট।
তার মানে আগে আপনার লেফটকে অ্যাক্সেস করতে হবে, তারপরে রুটকে অ্যাক্সেস করতে হবে, তারপরে রাইটকে অ্যাক্সেস করতে হবে। এখন হয়তো আপনারা ভুলেও যেতে পারেন, আমরা যদি এটাকে একটু ব্রেক ডাউন করি, দেখেন একদম প্রথম থেকে একদম উপরে কে আছে? ডিভিশন, তাই না? দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে, সো ডিভিশন কি একটা রুট নাকি চাইল্ড? রুট। রুট। তাহলে আমার ইন অর্ডার ট্রাভার্সাল কি বলেছে? এই যে নিচে আমি স্টেপ 1 এ লেখা আছে, ইন অর্ডার লেফট, ট্রাভার্সাল হচ্ছে আগে লেফট চাইল্ডকে অ্যাক্সেস করতে হবে, তারপরে রুটকে অ্যাক্সেস করতে হবে, তারপরে রাইট চাইল্ডকে অ্যাক্সেস করতে হবে। তাহলে আপনি একদম টপ থেকে নেমেছেন, প্রথমে পেয়েছেন ডিভিশন। তাহলে ডিভিশন কি কোনো চাইল্ড নাকি রুট? রুট, রুট। তাহলে ওকে, তাহলে আমি এটাকে নিতে পারবো না, তাহলে আমি লেফটে যাব। লেফটে কে আছে? মাইনাস। সাবট্রাকশন। ওকে, মাইনাস। তাহলে এটা কি রুট নাকি লেফট নাকি রাইট? এটা তো মিডিয়াম, মানে না, ইন্টারমিডিয়েট বলা যায়। মানে ইন্টারমিডিয়েট ঠিক আছে, হ্যাঁ, বাট সেও রুট। তো একটা রুট, কারণ তারও তো চাইল্ড আছে। হ্যাঁ, তাহলে আমি তাকে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে আমি হ্যাঁ, আবার তার লেফটে যাব। লেফটে গিয়ে কি পেয়েছেন? মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, তাহলে মাল্টিপ্লিকেশন কি রুট নাকি রুট, লেফট নাকি রাইট? এটাও একটা এটা, রুট, হ্যাঁ, কারণ তারও লেফট এবং রাইট চাইল্ড আছে। ওকে, তারপরে কাকে পেয়েছেন? ডিভিশনকে পেয়েছেন। ডিভিশন কি রুট লেফট নাকি রাইট? ওটা রুট। অ্যাডিশন, ওইটা হচ্ছে রুট। ওটা অ্যাডিশন, আচ্ছা ও সরি, এটা অ্যাডিশন। আচ্ছা, তাহলে আমরা অ্যাডিশন পেয়েছি। অ্যাডিশন কি রুট লেফট নাকি রাইট? রুট, রুট। হবে স্যার। ওকে, তাহলে আবার আমাকে লেফটে যেতে হবে। 2 পেয়েছি। 2 কি লেফট, রুট নাকি রাইট? লেফট। লেফট লেফট। তার মানে আপনি সবার আগে কাকে পাবেন? 2 কে পাবেন। ওকে, জি আচ্ছা, স্যার। তাহলে আপনি 2 কে নিয়ে নিলেন। ওকে, যেহেতু সে লেফট চাইল্ড এখন আপনি পেয়েছেন। ওকে, আপনি তাহলে আমার হচ্ছে অ্যালগরিদম কি বলে, তুমি যখন লেফট চাইল্ডকে অ্যাক্সেস করতে পারবে, তারপরে তুমি রুটকে অ্যাক্সেস করবে। তাহলে এখন আমার 2 এর রুট কে? অ্যাডিশন। এডিশন। অ্যাডিশন। তাহলে আপনি এখন অ্যাডিশনকে অ্যাক্সেস করতে পারবেন। তারপরে বলছে যখন তুমি রুটকে অ্যাক্সেস করবে, তখন তুমি তারপরে তার রাইটকে রাইট অ্যাক্সেস কে করতে পারবে। তাহলে আপনার রাইট কে 3, 3। তাহলে 2 প্লাস 3। দেখেন এই যে আপনার আমার সলিউশন দেখা যাচ্ছে নিচে 2 প্লাস 3 লেখা আছে। হ্যাঁ, ওকে, আচ্ছা, যখন আমি এই যে 3 কে অ্যাক্সেস করলাম, 3 এর পরে আর কেউ আছে? না। নেই। তাহলে আমি ফিরে যাব কার কাছে? তার রুটের কাছে, তাই না? হুম, আচ্ছা, তাহলে রুটকে তো আমি অলরেডি নিয়েছি। রুট কে ছিল? তার লেফট। ওকে, হুম, তো এখন রুট কিন্তু কোনটা? প্লাস। হ্যাঁ, হুম, আচ্ছা, তাহলে আপনি প্লাস কে যদি অ্যাক্সেস করে ফেলেন, প্লাস কি ছিল? লেফট চাইল্ড না? লেফট। হ্যাঁ, তাহলে এখন তার রুটকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, তার রুটকে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। তাহলে আপনি এই যে দেখেন আমার ইকুয়েশনে মাল্টিপ্লিকেশন আসছে। আচ্ছা, যখন আপনি মাল্টিপ্লিকেশনকে অ্যাক্সেস করলেন, তার মানে আপনি রুটকে অ্যাক্সেস করলেন। সো রুট তাহলে এখন বলবে ঠিক আছে তুমি আমার রাইট চাইল্ডকে অ্যাক্সেস করো। তাহলে রাইট চাইল্ডে কে আছে? 10। 10। এই যে দেখেন আমার ইকুয়েশনে 10 চলে আসছে। ওকে, আচ্ছা, যখন আপনি 10 কে অ্যাক্সেস করলেন, 10 এর আর কেউ আছে? না নেই। স্যার, টেনই না, তাহলে নেই। এখন 10 তার রুটের কাছে ফিরে যাবে। 10 তার রুটের কাছে ফিরে গেলে কার কাছে? মাল্টিপ্লিকেশনের কাছে ফিরে মাল্টিপ্লিকেশন। গিয়েছে। মাল্টিপ্লিকেশন কি লেফট, রুট নাকি রাইট? লেফট। 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 তার রুট কে? মাইনাস। মাইনাস। তাহলে আপনি এখন রুটকে অ্যাক্সেস করতে পারবেন। এই যে দেখেন মাইনাস আসছে আমার ইকুয়েশনে। আচ্ছা, যখন আপনি রুটকে অ্যাক্সেস করলেন, তার মানে আপনি তার রাইটকে অ্যাক্সেস করতে পারবেন। তাহলে এই যে আপনি রাইটকে অ্যাক্সেস করলেন। ওকে, সো আমরা রাইটকে অ্যাক্সেস করে ফেললাম। তাহলে যখন আপনি রাইটকে অ্যাক্সেস করলেন, তাহলে এই যে আমার 10 চলে আসছে মাইনাসের পরে। এখন আপনি তার রুটের কাছে ফিরে যাবেন। অলরেডি রুটকে মাইনাস, সেটাকে আপনি অ্যাক্সেস করেছেন লেফট চাইল্ড হিসেবে। এখন তাহলে তার রুটকে এখন হচ্ছে ডিভিশন, সো আপনি যে ডিভিশনকে অ্যাক্সেস করতে পারবেন। এরপরে আপনার রাইট চাইল্ডকে 2, সো আপনি 2 কে অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে এই যে এখন এটাকে আমরা কি করব? আপনার এক্সপ্রেশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। সো আপনি একটা ইকুয়েশন পেয়ে গিয়েছেন। এখন এই যে ইজিলি দেখেন এখানে সব ব্রেকডাউন। তাহলে আমরা লেফট টু রাইট অর্ডারে ইমপ্লিমেন্টেশনে যাব। আমরা যে আপনার ওই যে কি বলে হচ্ছে আমরা ছোটবেলায় যে সরল অঙ্ক করেছি না, অ্যাকর্ডিং টু অ্যারিথমেটিক রুলস, যে আগে হচ্ছে আমার ধরেন লেফট টু রাইট আমি যাব, আমার যে প্রায়োরিটিটা আছে সেই প্রায়োরিটির মধ্যে যদি গুণ এবং ভাগ যে আপনার আগে থাকবে তাকে আগে এক্সিকিউট করতে হবে। সো আমরা সেই অর্ডার যদি যাই, এই যে 3 এবং ইন্টু 10 আগে এক্সিকিউট হবে, 10 ডিভাইডেড 2 তারপরে এক্সিকিউট হবে। তাহলে আপনার ইকুয়েশনটা হবে 2 প্লাস 30 মাইনাস 5। ওকে, সো
2 প্লাস 30 মানে হচ্ছে 32 মাইনাস 5, তাহলে 27। তাহলে আপনার অ্যান্সার কত? 27। সো 27 কোথায় আছে? এখানে। ঠিক আছে, তাহলে এখন আপনারা ঘরে বসে যেটা করবেন, যে আপনি তো ইন অর্ডার শিখলেন, এখন তাহলে আপনি একটা এরকম ইকুয়েশন নেবেন যেটাকে আপনি ইন অর্ডার থেকে আপনি হচ্ছে ধরেন পোস্ট অর্ডার ইমপ্লিমেন্ট করবেন। ওকে, বা আপনি হচ্ছে যে প্রি অর্ডারে আপনি ইয়া করবেন। সো এই সব রকম ভাবে আপনার এই ইকুয়েশনটাকে আপনি ট্রাভার্স করা শিখবেন, তাহলে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। যে কোনো ভাবে আসলে আপনি প্রবলেমটাকে সলভ করতে পারবেন। আচ্ছা, তো এই জন্যই বলছি যে আপনাদের জন্য বেটার হয় যদি আপনাদের কাছে ডাটা স্ট্রাকচার বইটা থাকে, অ্যালগরিদম বইটা থাকে। ওই বই দুটো আপনাদের জন্য এখন খুব কাজে আসবে। আর এই বিভিন্ন প্রবলেম গুলো আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সলভ করবেন। আচ্ছা, এটা আপনারা অলরেডি পড়েছেন যে এরকম বিভিন্ন ফাংশন দেয়া আছে, একটা ফাংশন থেকে আমরা আসলে কিভাবে একটা রিকার্সিভ ওয়েতে সেটার সলিউশন খুঁজে বের করতে পারি। এই টাইপের প্রবলেম আপনারা সলভ করেছেন না ডাটা স্ট্রাকচারে? ইফ এন হচ্ছে একের ছোট। হ্যাঁ, যেমন ধরেন আপনাকে বলেছে যে আপনি 5 বের করতে চান, এফ অফ 5। তাহলে আপনার অ্যান্সার আসলে কোনটা হবে? যদি আপনি এই যে এই ইকুয়েশনে অ্যাপ্লাই করেন, যে যদি এন এর ভ্যালু আপনার লোয়ার দ্যান অর ইকুয়াল 1 হয় তাহলে আপনি 1 রিটার্ন করবেন, এলস আপনি রিটার্ন করবেন n প্লাস এফ অফ n মাইনাস 1। তাহলে দেখেন আমার কত ভ্যালু বের করতে হবে 5 এর জন্য। তাহলে এই যে আমরা 5 এর জন্য বের করেছি। আচ্ছা, এখন 5 দেখি এফ অফ 5। এফ অফ 5 হচ্ছে কি আপনার কি বলেছে, যদি n লেস দেন অর ইকুয়াল 1 হয় তাহলে 1 রিটার্ন করতে। তো 5 কি আপনার লেস দেন অর ইকুয়াল 1? না, তার মানে আপনার তখন কি সেকেন্ড ইকুয়েশন অ্যাপ্লাই হবে। বলেছে তাহলে তুমি যেটা করবে n প্লাস এফ অফ n মাইনাস 1। তাহলে এই যে দেখেন n এর ভ্যালু 5, সো 5 প্লাস এফ অফ 4। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমার এটা থাকলো কি 5 প্লাস এফ অফ 4। আচ্ছা, তাহলে আপনার এখন এফ অফ 4 এর ভ্যালু জানতে হবে। এফ অফ 4 কে যদি আমরা আবার এই ইকুয়েশনের উপর অ্যাপ্লাই করি, এই এখানে n কে, n হচ্ছে 4, তাহলে n কি লেস দেন অর ইকুয়াল 1? না। তাহলে আপনার এফ অফ 4 কত? এফ অফ 4 হচ্ছে আপনার, পেন্সিলের চার্জ ফুরিয়ে গেল নাকি? আচ্ছা, পেন্সিলের চার্জ ফুরিয়ে গিয়েছে। ওকে, সো এখন মানে আপনারা জিনিসটা কি বুঝতে পেরেছেন যে 5 প্লাস এফ অফ 4, তাহলে এখন আপনি এফ অফ 4 বের করবেন একইভাবে। এই যে এফ অফ 4 হচ্ছে 4 প্লাস এফ অফ 3। এখন এফ অফ 3 বের করবেন 3 প্লাস এফ অফ 2। এফ অফ 2 বের করবেন 2 প্লাস এফ অফ 1। এখন আপনি এন এর ভ্যালু পেয়েছেন 1। তাহলে 1 মানে কি? যদি লেস দেন অর ইকুয়াল 1 হয় তাহলে আপনি 1 রিটার্ন করবেন, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1। সো আপনি আসলে তাহলে কি পাচ্ছেন? 1 প্লাস হচ্ছে যে এফ অফ 2 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 প্লাস 1 3, 3 প্লাস 3 6, 6 প্লাস 4 10, 10 প্লাস 5 15। সো আপনার আউটপুট হচ্ছে 15। বোঝা গেল? জি স্যার। ওকে, এরপরে দেখেন আবার একটা এরকম হচ্ছে এক্সপ্রেশন দেয়া আছে, যে এক্সপ্রেশনটাকে আপনার হচ্ছে একইভাবে সলভ করতে হবে। সো একটু আগে আমরা একদম প্রথম দিকে এরকম একটা এক্সপ্রেশন দেখেছি। সো আশা করি এটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, পোস্ট এক্সপ্রেশন। সো এটাকে আপনার একইভাবে ওই জিনিসটাকে পুশ করতে হবে। যখনই একটা অপারেটর পাবেন, সবচেয়ে টপ যে দুইটা অপারেন্ড আছে তার মধ্যে অপারেশনটা চালাতে হবে। এইভাবে করে আপনি একটা আউটপুট পেয়ে যাবেন। এরপর ধরেন এরকম একটা আছে যে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য পোস্ট অর্ডার ট্রাভার্সাল অফ দ্য ট্রি বিলো। একটু আগে আপনার ইন অর্ডার দেখেছেন, এটা হচ্ছে আপনার পোস্ট অর্ডার ট্রাভার্সাল। ওকে, সো পোস্ট অর্ডার ট্রাভার্সালে কি হয়? রুটকে সবার লাস্টে অ্যাক্সেস করা হয়, আগে লেফট চাইল্ড, তারপরে রাইট চাইল্ড, তারপরে রুট। তাহলে বলেছে যে এখানে আসলে কোন সিকোয়েন্সে আমার আউটপুটটা আসবে। সো আপনার এই যে অ্যান্সার হচ্ছে বি, কারণ আপনার এই সিকোয়েন্সে আউটপুটটা আসবে। তাহলে আপনি একদম এই যে টপ যে 10 আছে, 10 থেকে অ্যাক্সেস করা শুরু করবেন। 10 হচ্ছে কি একটা রুট, সো আপনি রুটকে অ্যাক্সেস করতে পারবেন না, তাহলে আপনার লেফটে আসতে হবে। লেফট এসে দেখলেন 3, 3ও একটা রুট,
তাহলে আপনার আবার লেফটে যেতে হবে। লেফটে গিয়ে দেখলেন 2 হচ্ছে একটা লেফট চাইল্ড, তার মানে আপনি এখন অ্যাক্সেস করতে পারেন, কারণ আপনাকে মেথড বলেছে আগে লেফট চাইল্ড অ্যাক্সেস করতে হবে, তারপরে রাইট চাইল্ড অ্যাক্সেস করতে হবে, তারপরে রুটকে অ্যাক্সেস করতে হবে। তাহলে আপনি 2 কে অ্যাক্সেস করলেন। এখন এখন 2 কে অ্যাক্সেস করার পরে আপনাকে বলেছে রাইট চাইল্ডকে অ্যাক্সেস করতে, তাই না? তাহলে আপনি এখন রাইট চাইল্ডের কাছে গেলেন, রাইট চাইল্ডের কাছে গিয়ে দেখলেন 7 হচ্ছে একটা রুট, সো আপনি রুটকে অ্যাক্সেস করতে পারবেন না। তাহলে আপনার রুটের লেফটে আসতে হবে, রুটের লেফটে কে আছে 4, তার মানে 4 হচ্ছে আপনার লেফট চাইল্ড, আপনি তাহলে 4 কে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো আপনি 4 কে অ্যাক্সেস করলেন। এবার আপনি লেফট চাইল্ডকে যখন অ্যাক্সেস করবেন রাইট চাইল্ডের কাছে যেতে পারবেন। রাইট চাইল্ডে গিয়ে দেখলেন 8 হচ্ছে আপনার একমাত্র সিঙ্গেল, তার আর কোনো চাইল্ড নেই, তার মানে এটা রাইট চাইল্ড, আপনি রাইট চাইল্ডকে এখন তাহলে অ্যাক্সেস করতে পারবেন। তাহলে আপনি 4 এর পরে 8 কে অ্যাক্সেস করলেন। তো যখন আপনি লেফট এবং রাইট দুইটাকে অ্যাক্সেস করলেন, তখন আপনি কি করতে পারবেন, তার রুটকে অ্যাক্সেস করতে পারবেন। এরপরে তাহলে আপনি 7 কে অ্যাক্সেস করতে পারবেন। তাহলে এই দেখেন 2 4 8 7। ওকে, সো আপনি যখন 7 কে অ্যাক্সেস করে ফেললেন, তার মানে একটু আগে আপনি 2 কে অ্যাক্সেস করেছিলেন, এখন 7 কে অ্যাক্সেস করে ফেললেন, তার মানে আপনি লেফট এবং রাইট দুইটাকে অ্যাক্সেস করলেন। তাহলে এখন আপনি তাদের রুটকে অ্যাক্সেস করতে পারবেন। এই জন্য আপনি এর পরে 3 কে অ্যাক্সেস করতে পেরেছেন। দ্যাটস ওয়াই 7 এর পরে 3 আসছে। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো সব রকম প্রবলেম গুলো আসলে আমি এরকম আর ব্রেকডাউন করছি না। অনেক সময় আপনাদের সাথে কথাবার্তা হলো, সো কোশ্চেন গুলো আসলে এরকম ভাবে আছে। সো আপনি কোশ্চেন গুলো একটু পড়বেন। যেমন এটা এখানে দেখেন একটা কোশ্চেন দিয়েছে যে আমাদের কিছু স্ট্যাকের অপারেশন দেয়া আছে। স্ট্যাকের অপারেশন গুলো দেওয়ার পরে এই অপারেশনটা যদি আমি চালাই, একদম লাস্টে যে আমি আসলে আউটপুট কি পাবো। ওকে, সো বলেছে যে আমার হচ্ছে আপনার 2 কে পুশ করতে বলেছে, 2 কে আপনি একটা স্ট্যাকে পুশ করলেন, এরপর রিড করতে বলেছে। রিড করা মানে কি, টপে যে ভ্যালুটা আছে তাকে পড়া, তাই না? তাহলে আপনি এখন কাকে পাবেন, 2 কেই পাবেন না? জি স্যার। তারপরে বলেছে 3 কে পুশ করতে, পুশ 3। তাহলে এখন আপনার হচ্ছে 2 এর উপরে 3 পুশ হবে। তারপরে বলছে পুশ 6 পুশ হবে। তারপরে বলেছে পপ করে ফেলতে, তাহলে 6 ডিলিট হয়ে যাবে। তারপরে বলেছে রিড করতে, তাহলে আপনার হচ্ছে যে 3 কে পাবেন। এরপরে বলছে 4 কে পুশ করতে, তাহলে আপনার এখন 3 এর উপরে 4 কে পাবেন। এরপরে বলছে রিড করতে, সো আপনি তাহলে 4 কে আবার পাবেন। এরপর বলেছে 7 কে পুশ করতে, তাহলে 4 এর উপরে 7 পুশ হবে। আচ্ছা, পুশ 5 পুশ হবে, তার মানে এখন টপে 5 থাকবে। তারপরে বলেছে পপ করে ফেলতে, তাহলে 5 ডিলিট হবে। তারপরে বলেছে আবার পপ করতে, 7 ডিলিট হবে। ওকে, সো এরপর বলেছে রিড করতে, তাহলে কি থাকবে সবচেয়ে টপে 4 থাকবে, 4 আউটপুট। তো দেখেন কোশ্চেন গুলা কিন্তু একদমই সহজ। হ্যাঁ, শুধু আপনার আসলে টপিক গুলা জানতে হবে, মেথডটা একটু ভালোভাবে জানতে হবে। এবং সব মানে আপনার মজার মজার কোশ্চেন গুলাই আসে, খুব যে কমপ্লেক্স কোনো প্রবলেম আসে, কমপ্লেক্স কোনো কোশ্চেন আসে এরকম না। এরকম মজার মজার প্রবলেম গুলাই আসে, আপনি জাস্ট যদি মেথডটা আপনার জানা থাকে, খুবই সহজ আপনার জন্য প্রবলেম গুলোকে সলভ করা। এখানে যেমন দেখেন একটা বাইনারি সার্চ ট্রি বানিয়েছে, কোন একটা নোডকে ইনসার্ট করতে বলা হয়েছে, বলেছে কোথায় তাহলে ইনসার্ট হবে। আপনারা অলরেডি বিএসটি পড়েছেন, মনে আছে বাইনারি সার্চ ট্রি, মনে আছে? হয়তো ভুলে যেতে পারেন। বাইনারি সার্চ ট্রি হচ্ছে যে আপনার রুটের লেফট সাইডে আমরা হচ্ছে রুটের চেয়ে বড় সমান ভ্যালু, সরি, ছোট ভ্যালু গুলাকে ইনসার্ট করি, আর রুটের চেয়ে বড় ভ্যালু গুলাকে আমরা তার রাইট চাইল্ডে ইনসার্ট করি। ওকে, সো দেখেন আমাকে বলেছে 11 কে ইনসার্ট করতে, তাহলে আমার টপ রুট হচ্ছে 14। এখন 11 কি 14 এর চেয়ে ছোট না বড়? ছোট। ছোট। তাহলে আমি কোন দিকে যাব, লেফটে নাকি রাইটে? লেফট। লেফটে। লেফটে অলরেডি 7 বসে আছে, তাহলে 7 এর চেয়ে 11 ছোট না বড়? বড়। বড়। তাহলে আমি 7 এর রাইটে যাব। ওকে, সো 12 বসে আছে, এরপর রাইটে গিয়ে দেখলাম একজন বসে আছে, তাহলে 12 এর চেয়ে 11 ছোট না বড়? ছোট। ছোট। তাহলে তাহলে 12 এর লেফটে যাব। 12 এর লেফটে আবার অলরেডি ডাটা বসে আছে 10। 10 এর চেয়ে 11 ছোট না বড়? বড়, তাহলে বড়। রাইট। তাহলে 10 এর রাইট চাইল্ড হিসেবে বসবে। আচ্ছা। বুঝে গেল? হুম। ওকে, আচ্ছা। এরপরে আছে যে আপনার হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডিসক্রিপশন কনসার্নিং এক্সএমএল। সো এক্সএমএল নিয়ে আপনার একটু, এটা নিয়ে যদি কোনো একটু বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন আপনার ওই টিউটোরিয়ালস পয়েন্ট আছে বা W3 স্কুল আছে, ওইখান থেকে এক্সএমএল এর বেসিক জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া নেন।
আপনাদের সুবিধা হবে যে এক্সএমএল আসলে কি, এক্সএমএল আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, সো এই জিনিসগুলোর জন্য একটু ওই এক্সএমএল নিয়ে একটু গুগলে সার্চ করে আপনার W3 স্কুল বা টিউটোরিয়ালস পয়েন্টে এইটা নিয়ে একটু বেসিক টপিক গুলো পাবেন, বা গুগলে সার্চ গুলো পাবেন, ওই টপিক গুলো একটু ভালো করে পড়েন। হ্যাঁ, ওয়েব বেসড যে টপিক গুলো আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখানে যেমন জাভা স্ক্রিপ্ট নিয়ে কিছু কোশ্চেন আছে, যেমন which of the following is a method for embedding a malicious JavaScript code in the content sent to the victim's web browser from a vulnerable website? তো এটা হচ্ছে আপনার, ও আচ্ছা একটু ভুল আছে একটা জিনিস, এটার অ্যান্সারটা বি হবে। হ্যাঁ, এ লেখা রয়েছে, এটার অ্যান্সারটা হচ্ছে বি হবে, একটু ঠিক করে নিন যে ক্রস সাইট স্ক্রিপ্টিং। এটা হচ্ছে আপনার হেল্প করে কি করতে, যে কোনো একটা ধরেন ম্যালিশিয়াস জাভাস্ক্রিপ্ট কোডকে আপনি, যেমন অনেক সময় আমরা আপনার ফিশিং করি। হ্যাঁ, ফিশিং এ কিন্তু এই জিনিসগুলা আপনার ব্যবহার করা হয়, যে আপনার বিভিন্ন জাভাস্ক্রিপ্ট কোড গুলাকে ওয়েব পেজে দেয়া থাকে, বা ধরেন যে আপনি অনেক সময় যেটা হয় যে একটু গুগল গুলো দেখতে পারবেন, বিশ্বের অনেক বড় বড় ওয়েবসাইটে কিন্তু এই ক্রস সাইট স্ক্রিপ্টিং করে তাদের হচ্ছে অনেক ডাটা চুরি হয়ে গিয়েছে। সেটা আপনার ধরেন ফেসবুকের ক্ষেত্রে হয়েছে, ইবের ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ, যে ধরেন আপনি হয়তো একটা আপনাকে লিঙ্ক দিয়েছে, আপনি লিঙ্কে ক্লিক করেছেন, আপনাকে আরেকটা সাইটে নিয়ে গেছে। ওকে, সো সেই সাইট দেখতে ওই যে আপনার ইসের মতোই, যেটাকে আমরা ফিশিং বলি, মানে হুবহু আমার সাইটের মতোই আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন, আপনি ইউজার নেম পাসওয়ার্ড হ্যাক হয়ে গিয়েছে। ওকে, সো এই যে দেখেন বলা আছে দ্য ইনজেক্টেড কোড এক্সিকিউটস ইন দ্য ভিকটিমস ব্রাউজার পটেনশিয়ালি স্টিলিং কুকিজ সেশন টোকেনস। আবার এমন কিছু সফটওয়্যার আছে যেগুলো যেমন ধরেন আপনার হচ্ছে আহ যেগুলোকে আমরা বলি আপনার হচ্ছে কি যেন ওটার নামটা আমি ভুলে গেলাম, কি লগের। হ্যাঁ, কি লগের সফটওয়্যার গুলা। সো কি লগের সফটওয়্যার গুলো হচ্ছে আপনি একটা ডিভাইস ওপেন করার পর তার কোন কোন কি প্রেস করেছেন সেই সেই জিনিসগুলো সে হচ্ছে স্টোর করে রাখে। সো আপনি হয়তো কোন একটা সাইটে গেলেন, গিয়ে আপনি হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, আপনি ইউজার নেম পাসওয়ার্ড লিখলেন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের এই কোডটা আপনাকে কি করলো, কোন কোন কি আপনি প্রেস করেছেন তার হিস্টোরিটা রেখে দিয়ে সে হচ্ছে ব্যাকএন্ডে ডাটা রেজিস্টার করে রাখলো। তাহলে ওই কি লগারদের ওই স্ক্রিপ্টটাতে আমি হচ্ছে হিস্টোরিটা দেখলেই তো বুঝতে পারবো আপনি একটা ওই সাইটে গিয়ে কোন কোন কি প্রেস করেছেন। ওকে, তাহলে আপনার ইউজার নেম কি দিয়েছিলেন, পাসওয়ার্ড কি দিয়েছিলেন, সবকিছু আমি একদম হিস্টোরি বের করে আনতে পারবো। এবং অনলাইনে এরকম বিভিন্ন টুলস বা সফটওয়্যার আছে, কি লগা সফটওয়্যার, আপনি কম্পিউটারে ইনস্টল করে রাখবেন। সো যেটা হবে যে আপনি ওটা ওপেন করার পরে আপনি যত কি প্রেস করবেন, ধরেন আপনি ফেসবুকে গেলেন, আপনি ইউজার নেমের ফিল্ডে ইউজার নেমটা লিখলেন, কোন একটা নাম হয়তো ভুল লিখেছেন, ব্যাক স্পেস দিলেন, ওই কিলগায় লেখা থাকবে আপনি এই ক্যারেক্টারের পরে ব্যাক স্পেস প্রেস করেছেন। তাহলে আমি ওই টেক্সটটা পড়তে পারবো, টেক্সটটা পড়ে আমি বুঝে ফেলবো আপনার অ্যাকচুয়াল পাসওয়ার্ড কি বা আপনার ইউজার নেম কি। ঠিক আছে, তো এই জন্য ওই যে অনেক সময় যেটা হয় যে আপনি হয়তো আপনার পাসওয়ার্ড ইউজার নেম এগুলাকে খুব সহজে হ্যাকড হয়ে যায়। So আমাদেরও এক্ষেত্রে অনেক ভুল আছে। যে কোনো জায়গায় আমরা যে কারোর কম্পিউটারে গিয়ে আপনার হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া গুলা বা আমাদের যে হচ্ছে মেইল অ্যাড্রেস যেগুলোতে আমরা লগ ইন করি, তো এক্ষেত্রে আমাদের ভুলের কারণে অনেক সময় আমাদের ইউজার নেম পাসওয়ার্ড গুলো আসলে অন্যের কাছে চলে যায়। বা ধরো আমরা অনেক সময় হচ্ছে যে ক্যাফেটেরিয়ায় গিয়ে বা অন্য যেগুলোকে আমরা কি বলি, ওই যে আমরা অনেক আগে যখন কম্পিউটার আমরা বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করতে যেতাম না, কি যেন এগুলোকে বলে, মানে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সাইবার ক্যাফে। সাইবার ক্যাফে। হ্যাঁ, সো সাইবার ক্যাফেতে গিয়ে আমরা অনেক সময় এরকম বিভিন্ন ধরনের কম্পিউটারে কাজ করি। তো হতে পারে ওই সাইবার ক্যাফের কম্পিউটার গুলোতে কি লগআউট ইনস্টল করে দেওয়া আছে, সেখানে আপনি গিয়ে আপনি নিজের অজান্তে আসলে আপনি কোনো হয়তো ফেসবুকে লগ ইন করেছেন, জিমেইলে লগ ইন করেছেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন। ও যে মানে ব্যাক এন্ডে আপনার ডাটা গুলো কালেক্ট করে রেখেছে, এটা কিন্তু আপনি ঘুণাক্ষরে বুঝতে পারেননি। সো আপনার ইউজার নেম পাসওয়ার্ড আসলে ওর ওইখানে চলে গেল। সো সাইবার ক্যাফের মালিক হয়তো পরবর্তীতে চাইলে আপনার অ্যাকাউন্টটা সে লগ ইন করে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারে। সেই জন্য সবসময় বেস্ট হয়ে যে টু স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই আপনাদের অন করে রাখবেন। ম্যাক্সিমাম ওয়েবসাইটে এখন টু স্টেপ ভেরিফিকেশন অপশন আছে। কাজে সবাই, আমার রিকোয়েস্ট থাকবে যে নিজেদের প্রাইভেসির জন্য, সিকিউরিটির জন্যই অবশ্যই আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন, সেটা ফেসবুক হোক, জিমেইল হোক, যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রেই। আচ্ছা, এইখানে হচ্ছে যে একটা প্রি অর্ডার ট্রাভার্সাল আছে, এখানে আপনি একটা ট্রাভার্স করবেন, সিকোয়েন্সটা আসলে কেমন হবে সেটা বের করতে হবে। সো বেসিক্যালি আপনারা মানে এরকম টাইপের কোশ্চেনই আপনাদের সামনে আসবে। হ্যাঁ,
যে হয়তো অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বের করতে হবে, বা আপনার হচ্ছে ধরেন কোন একটা ভ্যারিয়েবল দেয়া আছে, হ্যাঁ, যে আপনার সেই ভ্যারিয়েবলে হচ্ছে আপনার কোথায় কোন অ্যাপ্রোপ্রিয়েট ভ্যারিয়েবলটা বসবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সো কোশ্চেনগুলো দেখলে আশা করি আপনার এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন। সো এই এই ছিল আজকে আপনাদের জন্য ওভারঅল একটা ক্লাস। জানি না আপনাদের কতটুকু হেল্প করতে পারলাম, বাট ট্রাই করেন যে মানে নিজেরা একটু বাসায় বসে প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। যেহেতু এটা আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন, এখানে কি নেগেটিভ মার্কিং আছে? না, আচ্ছা, এটা না, কোনো মনে হয় নেগেটিভ মার্কিং নাই, তাই না? আমি এটা এক্স্যাক্টলি এই বছরের নিয়মটা আমি জানি না, নেগেটিভ মার্কিং এর আগে মনে হয় ছিল না, আমি যত শুনছি। নাই, এটা কোশ্চেনে লেখা আছে, কোনো নেগেটিভ মার্কিং নাই। একটু দেখে নিন, কারণ হয়তো রুলস চেঞ্জ হতেই পারে। স্যার আচ্ছা এই স্যার, যে ঠিক আছে, থ্যাংক এটা ইউ। যে লেখা আছে লেকচার 5-6, বাট এইটাই আমাদের প্রথম ক্লাস না। না, আপনাদের হচ্ছে যে ওই প্রথম ক্লাসটা মানে যিনি নিতে চেয়েছিলেন উনি হচ্ছে একটু প্রবলেমে আছেন, এই জন্য ওই ক্লাসটা আপনার হচ্ছে যে কন্টিনিউ করা পসিবল হয়নি। হ্যাঁ, ও, তার মানে কি ওই ক্লাসটা পরে হবে? ওই ক্লাসটা আপনার পরে হবে। যে আচ্ছা যে লেকচার গুলো আছে সবগুলো লেকচারেরই ক্লাস হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো স্যার থাকেন। লেকচারগুলো প্রোভাইড করে দেওয়া হবে না, এই হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা? এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে আপনারা, এবং ভিডিওটা যেটা সেটাও দিয়ে দেওয়া হবে। হ্যাঁ। ওকে, সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে ভালো থাকেন, ইনশাআল্লাহ ভার্সিটিতে দেখা হবে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ।